স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। তো ছোট্ট প্রশ্ন পরে করেন। আচ্ছা, ঠিক আছে, শেষে। আচ্ছা, শেষে মানে পরে করেন, আমি শেষ করিনি বলে। আচ্ছা, তো এখন যেটা মেনশন করছিলাম যে আমাদের যে পেনশন টেস্টিং রিপোর্টে কোন কোন কম্পোনেন্ট গুলো অবশ্যই থাকতে হয়, কোন কোন জিনিসগুলা রাখতে হয়, যে স্ট্যান্ডার্ড যেটা সেটা আজকে নিয়ে কথা বলবো। এবং সেখানে হচ্ছে আমাদের যে যেটা আমরা যে এক্সপ্লয়টেশন করেছি, তো সেখান থেকে ওই এক্সপ্লয়টেশন গুলাকে কিভাবে আমরা রাখবো, আমাদের পেনশন টেস্টিং এর রিপোর্টের ভিতরে আমরা ইনক্লুড করব, সেটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের বিষয় আর কি। তো ডিসকাশন শুরু করার আগে সৌরভ সহ আপনি যেটা কোশ্চেন করতে চাচ্ছিলেন কোশ্চেন করে ফেলেন, আমি তারপরে ডিসকাশন শুরু করতেছি। আচ্ছা স্যার, আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা ছবি পাঠাইছি, দেখেন ছবিটা একটু দেখেন। ওই আপনার একটা স্ক্রিনশট নেওয়া, আপনার হচ্ছে গত শুক্রবারের দিন ক্লাসের থেকে ছবিটা দেখার পরে আমি প্রশ্নটা হচ্ছে বলতেছি। দেখছেন দেখছেন ছবিটা? দাঁড়ান, এখন দেখতে পাইনি। মেটাসপ্লয়েটের, হ্যাঁ। এখন ওইখানে হচ্ছে আপনার ওই যে নিচে হচ্ছে আপনার ওই যে আমি দেখেন একটা আন্ডারলাইন করে দিছি আপনার যে সেশনের ওখানে। আপনার যে হোস্ট মেশিন যেটা ভিএম এর 192.168.106.130, এখান হুম, থেকে আপনার যে কানেকশন যেটা হলো আপনার মেটাস্প্লয়েট বলে। তো ভিএম এর আইপি শেষে যেটা 33.123, এটা কি ভিএম এর এই পোর্ট থেকে আপনার এই পোর্ট 22 তে কানেক্ট হয়েছে? ওটা কি পোর্ট নাম্বার ভিএম এর? দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, তো আপনার প্রশ্নটা হচ্ছে যে এখানে যে ভিএম এর যে পোর্ট যেটা হ্যাঁ, তিন কালি হাজার লিনাক্সের একশো তেইশ হ্যাঁ, এই পোর্টে কি 33,100। সমস্যা? হ্যাঁ, 33,000। না, আমি আমি এটাই জিজ্ঞেস করতেছি, আপনার যে হচ্ছে ওই মেটাস্প্লয়েটেবলের যে 22 পোর্টে যে কানেক্ট হলো, সেটা কি আমার এই কালি লিনাক্স এর এই 33,123 পোর্ট থেকে? হ্যাঁ, আপনার কালিনাক্সে 33,123 নাম্বার যে পোর্টটা আছে, এই পোর্ট গিয়ে হচ্ছে কানেক্ট হয়েছে ইয়ার সাথে, মেটাসপ্লয়েটেবল 2 এর 22 নাম্বার পোর্টে। আপনি বুঝতে পারছি। ব্যাপারটাকে যদি ভেরিফাই করতে চান তাহলে আপনি নেট স্ট্যাট দিয়েও আপনি দেখে নিতে পারেন, দেখবেন যে একটা এস্টাবলিশড কানেকশন সেখানে শো করবে আপনার এই পোর্টের নাম্বার দিয়ে। বুঝতে পারছি। আমি ওটা ধারণা করছিলাম ওটা হয়তো পোর্ট নাম্বারই হবে। আচ্ছা, এটুকুই। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা কম্পিটিটিভলি একটু ছোট হবে আর কি। কিন্তু গুরুত্ব অনেক বেশি। গুরুত্ব কতটুকু ডিপেন্ড করতেছে এটা আপনাদের উপরে আসলে। তা তো অবশ্যই। আপনাদের ব্যাচ নাম্বার কত? 2203। 203। ইএস সিএইচ 2203। যাক, ইএস সিএইচ 2203 নাম্বার ব্যাচ চলে আসলো। আপনি কি স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? শেয়ার না, কিন্তু। না, 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 আমি দেখাচ্ছি।
ঠিক আছে। কেন জানি আজকে মনে হচ্ছে আপনাদের সাথে আমি আজকে ক্লাস করতে বসছি মোটামুটি 1 মাস পরে। ঘটনা সত্য নাকি? না, সত্য না না। স্যার। আমার আজকে উপস্থিতি কম কেন সেটার কারণ আমি কয়েক সেকেন্ড আগে অনুধাবন করলাম। আচ্ছা, কম কেন? মেটাস্প্লয়েটেবল দেখাইছেন যে। ও, মিরাজ প্লেট দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের মানে ইন্টারেস্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে যে আমার শেষ কমপ্লিট শিখে ফেলছি সবকিছু, আর কিছু দেখা লাগবে না জীবনে? না না, ওই যে তাহলে গতদিনকে হচ্ছে একজন আপনি জিজ্ঞেস করলেন, তারপরে একজন ভাইয়া হ্যাঁ, বললো যে কোর্সটা করবো কিনা। আজকে ক্লাসটা দেখার পরে হচ্ছে ভালো মতো ভাবার সময় আসছে, যার জন্য আর কি বললাম। কে যেন বললো, আপনি জিজ্ঞেস করলেন না যে মেটাস্প্লয়েটেবল কোর্সটা আজকে কেমন লাগলো, তখন তার উত্তরে হ্যাঁ, বললো একজন যে কোর্সটা কন্টিনিউ করবো কিনা সেটা ভাবার সময় আসছে। সে তো একজন হতে পারে, অনেকজন কেন? উনি হচ্ছে বাকিদের প্রতিনিধিত্ব করছে হয়তোবা, আচ্ছা, যাক ব্যাপার। বাকিদের মনের কথা হয়তো উনার মুখ দিয়ে বের হয়ে আসছে, হতে পারে শুনেন, এরকম কিছু। আমি যেটা দেখাইছি সেটা তো একটা মানে কি বলবো, মানে কমন ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করার একটা হ্যাঁ, আপনাদের এরকম এক্সপ্লয়টেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভালনারেবিলিটির জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি করতে হবে, এবং এটার জন্য আপনাকে অনলাইনের হ্যাভিলি রিলাই হইতে হবে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিউরটা দেখালাম যে কিভাবে আপনারা আসলে এটা নিয়ে আগাবেন। আচ্ছা, যাই হোক, বুঝতে আমি পারছি। শুরু তবে স্যার, করতেছি। যতটা কঠিন মনে হয় ততটা কঠিন আসলে ওইটা না। এটা হচ্ছে কি, আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি প্র্যাকটিস করতে হবে, করলেই হয়ে যায়। আন্ডারস্ট্যান্ডিং আসবে। আর এগুলো প্র্যাকটিস করারও আসলে কিছু না, এগুলা হচ্ছে আপনার আহ কি বলবো, মানে এটা জিনিসটা করলেন, করার পরে আপনার আবার নেক্সট একটা ভালনারেবিলিটি নিয়ে বসবেন, সেই ভালনারেবিলিটি আবার কেমনে করতে হবে এটার মতো হবে না, এটা ডিফারেন্ট হবে। তো প্রত্যেকটা ভালনারেবিলিটি যতবার করতে থাকবেন আস্তে আস্তে প্রত্যেকটি স্টেপ আপনার আরো বেশি মানে কি বলবো ফ্যামিলিয়ার হতে থাকবে আর কি। হ্যাঁ, আমাদের যে ইথিক্যাল হ্যাকিং যে বিষয়টা, মানে পেনশন টেস্টিং যে বিষয়টা, এটার অপোজিট হইতেছে কি হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। সিস্টেমে যারা কাজ করেন তারা কিন্তু জানেন যে পুরো জিনিসটা একদম স্ক্র্যাচ থেকে একটা একটা করে জিনিসপাতি নিয়ে নিয়ে বাছাই করে করে নিয়ে আগাইতে হয়। প্রত্যেকটা টেকনোলজি কিভাবে কাজ করতেছে সেটা স্টাডি করে সেটাকে ইমপ্লিমেন্টেড করতে হয়, এটা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কাজ। আর পেনশন টেস্টিং ও ঠিক একই রকম, প্রত্যেকটা সিস্টেম কিভাবে কাজ করছে এটা ভালো করে স্টাডি করতে হয় যাতে সিস্টেমটাকে মানে ভাঙা যায় আর কি। এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিং এও যেমন পুরো জিনিসটাকে ডকুমেন্টেশন করে নোট করে অনেক স্টাডি করে সবকিছু বুঝে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, এই টেস্টিং পেনশন টেস্টিংও কিন্তু ঠিক একই ভাবে আপনাকে পড়ে নোট করে সবকিছু নিয়ে তুলতে হয়, বিশ্লেষণ করে আপনাকে গুছিয়ে নোট করে রাখতে হয়। সব জিনিস আপনি যে মাথায় রাখতে পারবেন এমন কোনো কথা নাই। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তো আমি আজকের যে বিষয় এটা নিয়ে একটু শুরু করি আর কি। তো অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমার স্ক্রিনটা যদি দেখা যায় তাহলে একটু আমাকে একটু মেনশন করবেন। জি স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর আমার যদি ভয়েসও যদি একটু আস্তে শোনা যায় তাহলে বলবেন, আমি একটু জোরে বলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো আমার কাছে ক্লিয়ার হয়ে যায় প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ওকে, নাইস। তো তাহলে যেটা ফার্স্ট অফ অল আজকে যে কথা সেটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং মেথড নিয়ে আমরা একটু হালকা পাতলা পড়বো। আমি যখন এই জিনিসগুলো পড়াশোনা করতাম, আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা একসাথে মিলিয়ে পড়তাম, তাতে আমার কনসেপ্ট এবং স্কিল যেটা এটা একবারে ক্লিয়ার হয়ে যেত। অনেকেরই কিন্তু টেন্ডেন্সি এরকম আছে, আপনাদের হয়তো আছে কিনা জানি না, আপনারা ডিরেক্টলি টেকনোলজি নিয়ে নাড়াচাড়া করতে চান। এটা আসলে খুবই একটা ব্যাড প্র্যাকটিস। ফার্স্ট স্টাডি অ্যাবাউট ইট, লার্ন অ্যাবাউট ইট, দেন ট্রাই টু কি বলবো ওয়েল্ড ইট। হুম, সেটা নাড়াচাড়া করার আগে আগে একটু স্টাডি করে নেওয়া ভালো। আমি ডিরেক্টলি পেনশন টেস্টিং রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম, বাট না দেখা আমি পেনশন টেস্টিং সম্বন্ধে কিছু ডিসকাস করি না, তারপর আমি আগাতে যাচ্ছি আর কি। হোপফুলি সবাই জিনিসটাতে এগ্রি করবে। তো সর্বপ্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি পেনিট্রেশন টেস্ট জিনিসটা আসলে কি। তো পেনিট্রেশন টেস্ট জিনিসটাকে আসলে আমরা এটা জানি আর কি, এটাকে সংক্ষেপে পেন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং, হ্যাঁ, পেনিট্রেশন টেস্টিং অনেক কিছু আসলে বলে। তো it describes the intentional launching
of simulated cyber attack that seeks out exploitable vulnerabilities in computer system, network, website এবং applications. তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কি যে ইন্টেনশনে একটা সাইবার অ্যাটাক একটা লঞ্চ করা হয়, যাতে হচ্ছে যেটা কি করে যে এক্সপ্লয়েট একটা যে ভালনারেবিলিটি আছে ভালনারেবিলিটিটাকে সিক আউট করে, সেটা এক্সপ্লয়েট করার যোগ্য যে ভালনারেবিলিটি গুলো আছে সেগুলোকে খুঁজে বের করে এক্সপ্লয়েট করে কিসের ভিতরে, আমাদের কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েবসাইট এবং আদার্স অ্যাপ্লিকেশনস এর ভিতরে। তো পেনশন টেস্টিং সবাই যদি আমরা সিঙ্গেল ফেজে করি, খুব বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি সিঙ্গেলে একলা করি, সিঙ্গেল ফেজ বলতে আমি সিঙ্গেল যদি একলা করি তাহলে তো আমি পুরা কাজটাই আমাকে নিজ হাতে করতে হচ্ছে। কিন্তু যদি একটা গ্রুপে করতে হয়, একটা টিম নিয়ে করতে হয়, তাহলে আসলে কিরকম স্ট্রাকচার দাঁড়ায় সেটা নিয়ে আমি একটু ডিসকাস করি। বেসিক্যালি আমরা তো মোটামুটি কিছু জিনিস জানি, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে আমাদের খুব ভালোভাবে আইডিয়া আছে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলে একটা জিনিস আছে, আপনারা তো সবাই এই বিষয়টা সম্বন্ধে জানেন তো নাকি? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। জি জানি। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে কি হয় যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবই কিন্তু বানাইতে হয়। এই জন্য আমরা মনে করি যে কেউ ফুল স্ট্যাক, কেউ ফ্রন্ট এন্ড, কেউ ব্যাক এন্ড, এইসব নিয়ে আসলে আমরা চিন্তা করি যে এরকম কিন্তু তাহলে তিনটা রোল আছে, একটা কেউ হয়তো খুব ভালো ব্যাক এন্ড বানায়, কেউ হয়তো খুব ভালো ফ্রন্ট এন্ড বানায়, কিংবা কেউ হয়তো দুইটাই খুব ভালো বানায়। কিন্তু মজার বিষয় হচ্ছে কি যে ইন্ডাস্ট্রিতে আসলে এইভাবে স্ট্যান্ডার্ডটা ফিক্স করা না। ইনফ্যাক্ট বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু এইভাবে কাজ করে না, সেখানে ফুল স্ট্যাক বলে কিন্তু কোনো কাহিনী নাই। সেখানে পুরো একটা সফটওয়্যারকে ডিপ্লয় করার জন্য বা একটা পুরো সফটওয়্যারকে বা ওয়েব অ্যাপ্লিকেশনকে কমপ্লিটলি এটা ডেভেলপমেন্ট থেকে একটাকে ফুল প্রোডাক্ট বানানোর জন্য, প্রোডাকশনে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি আপনার 6টা ফেজের একটা কিন্তু স্টেপ ফলো করতে হয়। যারা এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে হয়তো পড়ছি বা পড়াশোনা করেছি তারা জানি এটাকে এসডিএলসি বলে, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে কিন্তু বিষয়টা থাকে যে এরকম যে একজন কিন্তু সেখানে কি করতে আগে সে রিকোয়ারমেন্ট ফার্স্টে সে হচ্ছে রিকোয়ারমেন্টস নিয়ে সে অ্যানালাইসিস করে, রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে অ্যানালাইসিস করে, তারপরে পুরা সফটওয়্যারটা ডিজাইন কিরকম হবে সেই ডিজাইনটা সে ডেভেলপ করে। অ্যাকর্ডিং টু ডিজাইন ডিরেক্টলি কোড লেখা শুরু হয় এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে আপনার টেস্টিং শুরু হয়। এবং টেস্টিং হওয়ার পরে যখন ওই সমস্ত টেস্টেই সফটওয়্যারটা পাস করে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, সমস্ত টেস্টে পাস করার পরে সেটাকে প্রোডাকশন দিয়ে দেওয়া হয় এবং কন্টিনিউয়াসলি সেটাকে ম্যানেজ করা হয়। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। তো সেখানে বিষয়টা কি থাকে যে যে রিকোয়ারমেন্ট গুলোকে নেয় এবং সেই রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু ওই যে হচ্ছে অ্যানালাইসিস করে, সেটা কিন্তু একটা পার্সন থাকে, সে কিন্তু ইন্ডিভিজুয়ালি এই কাজটা করে। ইউজুয়ালি তাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ধরা হয়, যে সে বিষয়গুলোকে দেখতেছে, অ্যানালাইসিস করে বের করতেছে এবং বের করার পরে তার কি কি দরকার পড়তেছে সেই জিনিসটাকে সে ঠিক করে রেডি করে ফেলবে। পরবর্তীতে সে একজন সফটওয়্যার আর্কিটেক্টের কাছে যায়। আর্কিটেক্ট কি করে, পুরো সফটওয়্যারটা কিভাবে তৈরি হবে এ টু জেড সে সুন্দর করে করে ডিজাইন করে সে হয়তোবা লিখে দিল, লিখে দিয়ে সে কোন ইউআরএল হবে, কোন পাথওয়ে হবে, হ্যাঁ, তার ইউজার মডেল কি হবে, হ্যাঁ, তার তার রোল কি হবে, তার ইয়ার ডায়াগ্রাম কি হবে, এই জিনিসগুলা সে সুন্দর করে ডিজাইন করে দেয়, জাস্ট হাতে কলমে সে লিখে দেয়। দেওয়ার পরে প্রজেক্ট ম্যানেজার সেটাকে নিয়ে চলে যায় হইতেছে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপ করে তার কাছে, যে ব্যাক এন্ড ডেভেলপ করে তার কাছে, ডাটাবেস নিয়ে যদি কেউ কাজ করে থাকে ইন্ডিভিজুয়াল তাহলে তার কাছে গিয়ে নিয়ে তারা এটা ফুল অ্যাপ্লিকেশনটা তারা ডেভেলপ করতে চলে যায়। তো এখানে তখন থাকে কি যে আমার কিন্তু লাগলো কি প্রজেক্ট ম্যানেজার, তারপর হচ্ছে আমার সফটওয়্যার আর্কিটেক্ট, এবং সেখানে আমার লাগতেছে হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমার ব্যাক এন্ড ডেভেলপার। হ্যালো। সরি, আমি একটু মিউট হয়ে গেছিলাম। ও আচ্ছা। আচ্ছা, তো
যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড যে যারা কোড লেখে, হ্যাঁ, ডেভেলপার বা ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে এটাকে তখন ডেভেলপ করতে থাকে। যখন এটা কমপ্লিটলি ডেভেলপমেন্ট শেষ হয়ে যায় তখন চলে যায় হইতেছে এসকিউএ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, যারা হচ্ছে সফটওয়্যারের কোয়ালিটিটাকে টেস্ট করে বিভিন্ন রকমের বাগ টেস্টিং এর মাধ্যমে বা আদার্স টেস্টিং এর মাধ্যমে। এবং তারপরে গিয়ে হচ্ছে কি যে লাস্ট ফেজে যখন এটা ফুললি রেডি হয়ে যায়, সমস্ত পরীক্ষায় পাশ করে, তখন চলে যায় সেটা হচ্ছে ডেভঅপস এর কাছে। ডেভঅপস সেটাকে সফটওয়্যারটাকে নিয়ে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে সে ফার্স্টে টেস্ট করে দেখে কোন রকমের হার্ডওয়্যারটার জন্য ভালো হবে, কোন রকমের সিস্টেম কনফিগারেশনটার জন্য ভালো হবে, এবং সেই সাথে প্রোডাকশন লেভেলের সফটওয়্যার যে ভার্সন গুলো আছে তার সাথে ডেভেলপমেন্টের ভার্সন গুলা থেকে যখন শিফট হবে, তখন কোডগুলো স্মুথলি রান হবে কিনা সেরকম একটা তারা টেস্টিং চালায়, এবং ফাইনালি তারা প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করে যাতে সাধারণ মানুষ সফটওয়্যারটাকে ইউজ করতে পারে। তো এভাবে কিন্তু মাল্টিপল কিন্তু এক্সপার্টিজের দরকার হয় আপনার একটা সফটওয়্যারকে ফুললি ফাংশনাল করার জন্য। যারা বাংলাদেশে অনেক সফটওয়্যার ফার্ম আছে, অনেক ছোট ছোট ফার্ম আছে, তারা অনেক সময় এই জিনিসটাকে ফলো করতে পারে না, কারণ ল্যাক অফ ম্যান পাওয়ারের জন্য। কারণ একজন ডেভঅপস, একজন ব্যাক এন্ড, একজন ফ্রন্ট এন্ড, একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ, আবার প্রজেক্ট ম্যানেজার, সফটওয়্যার আর্কিটেক্ট, এত কিছু আসলে হায়ার করা কিন্তু খুব কঠিন হয়ে যায় আর কি। এই জন্য মোস্ট অফ কেসে যেটা দেখা যায় যে একজন থাকে হয়তো বা প্রজেক্ট ম্যানেজার, সেই প্রজেক্ট ম্যানেজারই হয়তো বা পরবর্তীতে কোয়ালিটি টেস্টিংটা করে, কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজটা করে। আর একজন হয়তো বা ফুল স্ট্যাক ডেভেলপার, যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস যা আছে সব সে একলাই সে এটাকে ইয়া করে, কি বলে, তৈরি করে, এবং পরবর্তীতে হয়তো বা প্রোডাকশন লেভেলের ডিপ্লয়মেন্টের যে ডেভঅপস এর কাজটাও হয়তো বা সে করে আর কি। তো ঠিক এই জিনিসগুলো আসলে বলার আমার রিজন হচ্ছে এটা যে একটা সিঙ্গেল যে জিনিসটা আমরা বুঝি, সফটওয়্যারটা সবাই বুঝি আর কি কম বেশি, সেটা সেটা করতেও কিন্তু প্রায় 4 থেকে 5 রকমের কিন্তু আমাদের এক্সপার্টিস প্রয়োজন হয়। ঠিক তেমনি পেনশন টেস্টিংটাও আসলে সিঙ্গেল হ্যান্ডেডলি করা যায়। আমি যে আগের দিন যেরকম একটা ভালনারেবিলিটি, একটা না দুইটা ভালনারেবিলিটিকে আসলে এক্সপ্লয়েট করা হয়েছিল, তো দুইটা ভালনারেবিলিটি যখন আমি এক্সপ্লয়েট করলাম, তাহলে আমি একলাই হয়তো বা পুরো জিনিসটাকে, পুরো প্রজেক্টটাকে হয়তো বিল্ড আপ করে ফেলতে পারবো, অর্থাৎ টেস্টিং করে আমি টেস্টিং এর ফুল রিপোর্ট আমি হয়তো একলাই তৈরি করতে পারবো। কিন্তু একটা আইডিয়াল পেনশন টেস্টিং টিম আসলে বিভিন্ন রকমের রোলে ভাগ করা থাকে। হ্যাঁ, প্রায় 4-5 রকমের কিন্তু এখানে কিন্তু ইয়া থাকে, এক্সপার্ট থাকে, যারা তাদের বিভিন্ন জব রোল হিসেবে তারা কাজ করতে থাকে। তো তার ভিতরে সবার প্রথম যে থাকে তার নাম হইতেছে লিড পেনিট্রেশন টেস্টার। সো বেসিক্যালি সে হইতেছে কি যে পেনিট্রেশন টেস্টার, এবং সে হচ্ছে লিড, দ্যাট মিনস সে হচ্ছে লিডার। সো তার কাজটা অনেকটা প্রজেক্ট ম্যানেজারের মতো, আবার অনেকটা টেকনিক্যাল পার্সনের মতো। তার মেইন যে বিষয়টা থাকে সে হচ্ছে কি যে পুরা পেনিট্রেশন টেস্টিংটা আসলে কোন দিকে আগাচ্ছে, টিমটা কিভাবে কাজ করবে, কোন দিক দিয়ে এগোলে তারা সুন্দর করে টেস্টিংটা কমপ্লিট করতে পারবে, এবং ইমিডিয়েট যদি কোনো ঝামেলা আসে তাহলে কোন দিকে মোড় দিতে হবে, এই সমস্ত রকমের ডিসিশন গুলা এই লিড পেনশন টেস্টারের দিতে হয়। এবং এই লিড পেনশন টেস্টার আসলে হুট করে একজন হয় না, তার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স পেনশন টেস্টিং এর উপরে এক্সপিরিয়েন্স ছাড়া তাকে আসলে এই রোলটা কেউ দিতে দেয় না, লিড পেনশন টেস্টারের। কারণ মোটামুটি সে যদি ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে বুঝে কি ডিসিশন নিতে হবে, সেই জিনিসটা বোঝার জন্য তার বোথ টেকনিক্যাল এবং ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস তার থাকতে হয়। হ্যাঁ, এবং A to Z একটা পেনশন টেস্টিং এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জিনিসটা সে হচ্ছে ওভারসি করে। সে দরকার পড়লে সে নিজে গিয়ে কিছু প্র্যাকটিক্যাল কাজ করে, এবং রিপোর্টের একদম যে ফাইনালাইজেশন যে বিষয় থাকে, যে হ্যাঁ আমি যে ফাইন্ডিংস গুলো পাইলাম, রিপোর্টটাকে এখন আমরা ক্লায়েন্টকে সাবমিট করব, এই জিনিসটা সে পুরো ফাইনালাইজ করে, অথরাইজ করে, যে হ্যাঁ ঠিক আছে এটা এখন ফাইনালাইজ করে ফেললাম, এখন বাকিটা ক্লায়েন্ট যেটা দেখে যা বুঝে। তো এটা ছিল হচ্ছে আমাদের লিড পেনশন টেস্টারের কাজ। নেক্সট হচ্ছে সিনিয়র পেনশন টেস্টার। এই সিনিয়র পেনশন টেস্টারটা হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ারের মতো। তারা হচ্ছে কাজ যে মেইন প্রজেক্টের মানে কি বলবো চালিকা শক্তি বা ইঞ্জিন হইতেছে ইনারা। এই সিনিয়র পেনশন টেস্টার একজন হতে পারে একটা প্রজেক্টে, একাধিকও হতে পারে। তবে তার একটা সিলেক্টিভ একটা স্পেশালাইজেশন থাকতে পারে, যেমন সে নেটওয়ার্কের উপরে খুব দক্ষ,
বা সে সিস্টেম অথবা সে ওয়েবের উপরে খুব দক্ষ একজন সিকিউরিটি এক্সপার্ট, স্পেশালি পেনশন টেস্টার, এবং তারও অনেক ইয়ার্স অফ নলেজ থাকে। ইনফ্যাক্ট এটাও ধরা হয় যে মোটামুটি লিড পেনশন টেস্টারকেও কিন্তু সে হয়তো বা দরকার পড়লে সে গাইড করতে পারে, কারণ তার নিজেরও কিন্তু অনেক ভালো একটা সিগনিফিকেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স আছে। তবে ইউজুয়ালি লিড পেনশন টেস্টারের যে পরিমাণ এক্সপিরিয়েন্স থাকে, সিনিয়র পেনশন টেস্টারের একটু কমই এক্সপিরিয়েন্স থাকে। তো যাই হোক, তবে দিন শেষে এরা তো সবাই এক্সপার্ট। নেক্সট হচ্ছে কি যে স্পেশালিস্ট। এদের স্পেশাল কাজ হচ্ছে যে এই যেমন এক্সপ্লয়েট এবং পেলোড ডেভেলপার। কারণ যে হচ্ছে সিনিয়র পেনশন টেস্টার, যে সে বেসিক্যালি ওই সিস্টেমটাকে আক্রমণ করতেছে, কিন্তু ওই সিস্টেমটাকে আক্রমণ করতেছে করতে গিয়ে তার কি রকমের সিস্টেম দরকার, তার কেমন রকমের টুলস দরকার, কিংবা কেমন রকমের ম্যালওয়্যার দরকার, এই জিনিসগুলা সে ডিসিশন নেয়। সিনিয়র পেনশন টেস্টার ডিসিশন নেয়, কারণ ওই মুহূর্তে দরকার পড়তেছে কি সেটা ভালো বলতে পারবে। কিন্তু ওই যে এক্সপ্লয়েট ডেভেলপ করা বা পেলোড ডেভেলপ করা, এইটার দায়িত্ব থাকে হচ্ছে আদার্স স্পেশালিস্টরা, যারা হচ্ছে ম্যালওয়্যার বা এক্সপ্লয়েট বানাতে, মানে টুলস বানাইতে ওস্তাদ কিংবা ম্যালওয়্যার বানাইতে ওস্তাদ, ওরা হইতেছে এই পজিশনটা হোল্ড করে। তারা সিনিয়র পেনশন টেস্টারের লিডকে ফলো করে এবং কিভাবে কি দরকার তার রিকোয়ারমেন্ট অনুসারে সে হচ্ছে এই টাইপের টুলস তারা তৈরি করার চেষ্টা করে। তারা টেস্টিং করে নিয়ে আসে কিংবা অনলাইন থেকে খুঁজে নিয়ে আসে যে এই টাইপের টুলস অলরেডি আছে কিনা, এবং তারা ইনিশিয়াল টেস্ট করে দেখে যে এই টুলসটা কাজ করবে কি করবে না, এবং তারা ওটাকে সিনিয়র পেনশন টেস্টারকে সাপ্লাই করে। তখন সিনিয়র পেনশন টেস্টার তাদের সাজেশন অনুসারে সে একটা টুলস অ্যাপ্লাই করে দেখলো যে এই টুলসটা কাজ করতেছে কিনা। তো বেসিক্যালি ওই মুহূর্তে একটা অপারেশন, একটা স্পেসিফিক একটা অপারেশন চালানোর জন্য কি দরকার সেটা হয়তো বা সিনিয়র পেনশন টেস্টার ওই মুহূর্তে বলে যে আমার এখন এটা লাগবে। আর এক্সপ্লয়েট এবং পেলোড ডেভেলপাররা তারা হয়তো ইন্টারনেট ঘেটে অথবা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তারা ওই টুলস এবং ম্যালওয়্যার গুলাকে তারা হচ্ছে ডেভেলপ হয়ে যায়, সিনিয়র পেনশন টেস্ট থেকে তারা সাপ্লাই দেয়। তো এতক্ষণ যে তিনটা বিষয় তিনটা জব রোল নিয়ে কথা বলছিলাম, এই তিনটা জব রোল কি বুঝতে পেরেছি কিনা আমরা, যদি একটু আমাকে একবার বলতেন। এটা একটু নতুন নতুন বিষয়, তো তো আমার মনে হয় বুঝতে তো প্রবলেম হতে পারে আর কি। বুঝতে পারছি আচ্ছা, ভাইয়া। বুঝছি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর জব রোল গুলা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিছুটা? জি স্যার। অবশ্যই। আচ্ছা আচ্ছা, আরো আছে শুধুমাত্র এই টিমের ভিতরে, আরো এই তিনজন লোকই থাকে না, আরো তিনজন লোক থাকে। নেক্সট হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট। এই সিকিউরিটি অ্যানালিস্টের কাজ হচ্ছে যে তার দায়িত্বেই থাকে যে ফুল ভালনারেবিলিটিটাকে খুঁজে বের করা, কি কি ভালনারেবল আছে, ইনিশিয়াল ফেজে একটা সার্চ করে দেখা যে কিভাবে কাজটা হচ্ছে বা কি কি ভালনারেবিলিটি আইডেন্টিফাই করা। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা কিন্তু নিসাস এবং এনম্যাপ দিয়ে কিন্তু আমরা ভালনারেবিলিটি গুলাকে খুঁজে বের করছিলাম। তো এটা তো অটোমেটিক পদ্ধতি ছিল। এমনও হতে পারতো যে ফলস পজিটিভ হওয়ার জন্য এমন কিছু ভালনারেবিলিটি আছে যেগুলা কিন্তু টুলসে ধরা পড়েনি। এই সিকিউরিটি অ্যানালিস্টের কাজ হচ্ছে যে ওই টুলস গুলার ভিতরে যে ভালনারেবিলিটি পাওয়া গেল সেগুলা আদৌ ভালনারেবল কিনা সেগুলাকে একটা আর একটা চেক আপ দেওয়া, এবং যেখানে পাওয়ার কথা কিন্তু পেলো না সেটাকেও ম্যানুয়ালি খতিয়ে দেখা যে আসলে এই বিষয়টা ঘটলো কিনা। অর্থাৎ ভিএ যেটাকে বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা তারা অটোমেটিক এবং ম্যানুয়াল করে তারা যথাসম্ভব চেষ্টা করে যে একটা ট্রু পজিটিভ আউটপুট বের করা বাই টেস্টিং বোথ ম্যানুয়ালি এবং অটোমেটেড অটোমেটেড মেথড। তো এটা হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্টের কাজ। সে কিন্তু এক্সপ্লয়টেশনে যায় না, মেইন এক্সপ্লয়টেশন অর্থাৎ মেইন আক্রমণটা করে কিন্তু সিনিয়র পেনশন টেস্টার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আসছে জুনিয়র পেনশন টেস্টার। বেসিক্যালি এরা অনেকটা পেনিট্রেশন টেস্টার আন্ডার ট্রেনিং অনেক সময় বলা যায়। তাদের কাজ হচ্ছে পুরো বিষয়টা আসলে হচ্ছে কিনা একটা ইয়াতে দেখা, মানে কি বলবো, আহ কিছুটা নভিশ অ্যাঙ্গেল থেকে দেখা যে কি হচ্ছে জিনিসগুলাকে বোঝার চেষ্টা করা।
যদি সিনিয়রদের কোথাও ভুল হচ্ছে কিনা সেটা দেখায় দাও। কারণ অনেক সময় আছে যে সিনিয়র ইঞ্জিনিয়াররাও কিন্তু সিলি সিলি মিস্টেক করে, আর সময় আহ, ছোটখাটো ভুল হয়ে যায় যে জিনিসটা অনেক কাজের প্রেশারে চোখে পড়ে না, সেই জিনিসগুলো হচ্ছে জুনিয়র পেনশন টেস্টাররা ধরিয়ে দেওয়া। এটা ছাড়াও যদি সিনিয়র পেনশন টেস্টার কিংবা সিকিউরিটি অ্যানালিস্ট অথবা এক্সপ্লয়েট ডেভেলপার এরা যদি কোনো অ্যাডিশনাল যদি কোনো কাজ দিয়ে যে এই জিনিসগুলো তুমি করতে থাকো, তাদেরকে আমাকে এই জিনিসটা বানাও বা দেখো বা পড়ো, পড়ে আমাকে বুঝাও, এই জিনিসগুলো হইতেছে জুনিয়র পেনশন টেস্টার তাকে ব্যাকআপ দেয়, মানে কাইন্ড লাইক অ্যাসিস্ট্যান্টস এর কাজ আর কি, অ্যাসিস্ট্যান্ট পেনশন টেস্টার। আর আপনার সাউন্ড আসতে হয়ে গেছে অনেক। আসতে হয়ে গেছে? এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। ভয়েস মনে হচ্ছে একটা আনফ্যামিলিয়ার পাইলাম এর মাঝখানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, এই তো বললাম অনেকদিন পর, কি খবর? আমি তো ভাবছিলাম যে আপনি মনে কোর্স ড্রপ দিয়ে দিচ্ছেন। ইম্পসিবল স্যার, সরি আনপসিবল স্যার। আচ্ছা ঠিক আছে, যাক, ওয়েলকাম ব্যাক তাহলে। অসুস্থ ছিলেন নাকি কয়দিন? না আসলে ইলেকট্রিসিটি চলে যায়, এই কারণে খুব আপসেট হয়ে গেছিলাম। মাঝখানে চলে গেলে খুব ঝামেলা হয় বুঝছেন। ও আচ্ছা, তো চলে গেল। আচ্ছা, এমনি তো মানে পরবর্তী সময় তো ভিডিও তো দেখেন নাকি? মানে ব্যবসার কাজে আসলে এত বেশি ব্যস্ত হয়ে যাই পরে এই ক্লাস ছাড়া, তো ভিডিও দেখার ভয় করে হয়ে ওঠে না, এই কারণেই আপসেট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখন একটু সময় তো একটু করতে হবে আর কি। হ্যাঁ, আমি ভিডিওটা যদি আমি ভাবতেছি যে স্যার লাইভ ক্লাস করলে কেমন হয়? লাইভ ক্লাস তো করতেছেনই, আপনি কি ফিজিক্যাল ক্লাস করতে যাচ্ছেন? জি জি জি। আচ্ছা সেটা বলেন। ফিজিক্যাল ক্লাস আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ওই সুইচ করতে হবে, অ্যাডমিশন ইয়াটা সুইচ করতে হবে, কারণ আপনারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট, তো অফলাইন ব্যাচে আসতে হলে ওই অফলাইন ব্যাচের কিছু প্রসিডিওর আছে, এগুলাকে আপনারা সুইচ করে আসতে হবে। আবার খরচপাতির ব্যাপার। খরচপাতিরও কিছু ব্যাপার আছে, কিছু অফিসিয়াল প্রসিডিওরও আছে। বুঝছি, দেখা যাক তাহলে ওইটাই এটা করে। আপনার যে কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে কথা বললে ওরা আপনাকে পুরো কারণ প্রসেসটা সুন্দর করে গুছিয়ে বলে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখি। তাও ভিডিও টিডিও তো পাবো এগুলো, তাই না? ভিডিও তো অবশ্যই পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, এখন আহ যেটাখানে ছিলাম আর কি, তো জুনিয়র পেনশন টেস্টারের কাজ হচ্ছে বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট পেনশন টেস্টার, এবং ওভারঅল যে তিনটা আমরা স্পেশালিস্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে সিনিয়র পেনশন টেস্টার, এক্সপ্লয়েট ডেভেলপার এবং সিকিউরিটি অ্যানালিস্ট, তিনজনের যে কোনো একটা রোলই সে নিতে পারে, বাট নিয়ে তাদেরকে সাপোর্টিং একটা ইয়েতে থাকে আর কি। হ্যাঁ, আনটিল সে সিনিয়র পেনশন টেস্টার যতদিন পর্যন্ত না হয়ে যাচ্ছে। এবং লাস্ট বাট নট লিস্ট, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে রোলটা, সেটা হইতেছে লাস্টেরটা ডকুমেন্ট অথবা কন্টেন্ট রাইটার। এই যে মানে আপনারা একটা স্কিল নিচ্ছেন, যে ধুমধাম জিনিসপাতি বাইর করতেছেন, বাইর করে জিনিসটাকে বের করে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু এটাকে সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে যদি ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট না করা যায়, তাহলে কিন্তু আপনার এত স্কিলটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা আউটপুটে আসলো না, হ্যাঁ, কোনো আউটকামে আসলো না। অর্থাৎ যারা হচ্ছে এই বিষয় নিয়ে বেশি খাটাখাটি করে তারা কিছুটা টেকনিক্যাল হয়, খেয়াল করে দেখবেন তাদের হয়তো বা কথাবার্তা, নর্মাল কথাবার্তা বলতে তাদের হয়তো একটু কষ্ট কষ্ট হয়, এরকমও কিন্তু অনেকে আছে। তো এই জন্য কিছুটা হালকা টেকনিক্যাল নলেজওয়ালা একজন পার্সন, যে কিনা ডকুমেন্টেশন লিখতে জানে, প্লাস কিভাবে সেটাকে ফুটিয়ে তুলতে হবে বোথ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ওয়েতে, এই বিষয়গুলা করার জন্য একজন ডকুমেন্ট বা কন্টেন্ট রাইটারকে রাখা হয়। তার যে ফুল লেভেলের টেকনিক্যাল নলেজ লাগবে এমন কোনো ইয়া নাই, মানে রিকোয়ারমেন্ট নাই, বাট কিছু টেকনিক্যাল নলেজ থাকলে তার হয়তো বা সাজিয়ে গুছিয়ে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করে তার জন্য সুবিধা হয় আর কি। তো এই বিষয়গুলো কাজ হইতেছে ডকুমেন্ট বা কন্টেন্ট রাইটার। তো কি বলে, এই ডকুমেন্ট বা কন্টেন্ট রাইটারের কিন্তু আবার ইয়াও স্কিলও থাকতে পারে, লাইক তার গ্রাফিক ডিজাইন স্কিল হয়তো তার থাকতে পারে, কোনো জিনিস হয়তো বা গ্রাফিক্যালি সুন্দর করে এঁকে বুঝালে হয়তো বা লিখে বোঝানোর থেকে একটু বেটার একটা হয়তো ইয়া পাওয়া যেত,
হ্যাঁ মানে আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যেত, সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেও দেখা যাচ্ছে কি যে সে এই জিনিসটা নিয়ে কাজ করে, সো তার এই স্কিলটাও দেখা যাচ্ছে থাকতে পারে। তো আমি যে নতুন যে 3টা জব রোলের কথা বললাম, আহ, তো এই জিনিসটাকে বুঝতে পারলাম কিনা? জি স্যার, সলিড। আচ্ছা, এখন আপনারা বলেন আপনারা এই 6টার ভিতরে কোনটা হইতে চান? 1 নম্বরটা তো হতে পারলে খুবই ভালো, হুম, তারপরে বাকিগুলা। আর যদি কোনোটাই না পারি, সবার শেষেরটা করে মোটামুটি বিশ্বাস আছে যে করতে পারবো। আপনারা এখানে যারা আসলে আছেন সবাই ভাইয়া এটা করতে পারবেন। ইনিশিয়াল লেভেলে আসলে জুনিয়র পেনিট্রেস্টার অথবা সিকিউরিটি অ্যানালিস্ট হুম, ইনিশিয়াল লেভেলে আর কি। ইনিশিয়াল লেভেল, রাইট। তারপর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এর পরে ওই বাকিগুলা পরের লেভেল। হুম, আজ হোক আর কাল হোক উপরের লেভেলে যাবোই। আচ্ছা, কে বলতেছেন এটা দেখি তো? রিয়াজ রিয়াজ। ভাই। রিয়াজুল ইসলাম। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কনফিডেন্ট মানে শুনে আমার নিজের কাছে অনেক কনফিডেন্ট লাগতেছে এখন। আমি আপনাকে বলছিলাম না, আমাদের ভিতরে অনেক ধৈর্যশীল এবং খুব কনফিডেন্ট অনেক মানুষ আছে। যাক, মানে আমার বাসা- শুনে ভালো লাগলো। হ্যাঁ বলেন। বাসায় ইলেকট্রিসিটি নাই, সে সকাল থেকে একটা ফ্রেন্ডের দোকানে এসে ওখানে বসে করতেছি। দেখছেন, এরা হচ্ছে মানুষ। সামনে থাকলে আমি একটা ভালো জোরে একটা হাততালি দিতাম। আপনি আসলে মানে ট্রুলি ডেডিকেশন, আপনার ডেডিকেশন মানে কি বলবো, ওই যে কমেন্ডেবল। হ্যাঁ, মানে কি বলে, এদিকে প্রশংসা সজীব ভাই, করার মতো আর কি। সজীব ভাই একজন, সে আবার বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ফোন নিয়ে আবার হচ্ছে ক্লাস করছে একদিন, জানেন? আপনি তো তখন আমাদের ক্লাস নেন না, মেহেদী স্যার একদিন নিচ্ছে, সে বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, বৃষ্টির মধ্যে সে হচ্ছে কারেন্ট চলে গেছে, ছাতা নিয়ে বাইরে বসছে বারান্দায়, বৃষ্টি হচ্ছে, ওর মধ্যে মোবাইল নিয়ে বসে থাকে, সে ক্লাস করছে একদিন, সজীব ভাই। এনন ভাই, এগুলো হচ্ছে এক একটা জিনিস, বুঝছেন স্যার? এনন ভাই, জি ভাই। আমি আসলে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলতেছিলাম, আমি বলার আগে আপনি বলে ফেলছেন। ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় ইয়া করতো আর কি, হ্যাঁ, ঠিক না? এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক এটি বলে আছে, যাক। ডেডিকেশন। যাক, আমার খুব ভালো লাগে, আপনাদের ব্যাচে সবাই মোটামুটি ভালো ডেডিকেটেড। হ্যাঁ, আপনারা যে সবাই ডেডিকেটেড মনে করেন না যে সবাই ডেডিকেটেড হয়, অনেকেই আমি ব্যাচে পেয়েছি অনেকেই ডেডিকেটেশন থাকে না, বাট আই এম গ্ল্যাড যে আপনারা ডেডিকেটেড। যাক, একদিন আপনার সাথে দেখি ফিজিক্যালি মিট করতে হবে। ঢাকা আসলে করবো। ইনশাল্লাহ। ঢাকার দেশের বাইরেতে মনে হয় ফয়সাল আহমেদ স্যার মনে থাকেন, আর তো কেউ থাকেন নাকি? আর একজন মনে থাকেন খুব সম্ভবত। আরেকজন আছেন জামান নামে, যেমন ভাই আহ, থাকেন। জামান ভাই, তারপর আপনার ওই যে ওই কি বলে আরবি রানা ভাই সৌদি আরব থেকে, তারপরে যে সুমাইয়া রনির আপু তো হচ্ছে সম্ভবত মেক্সিকোতে থাকে। মেক্সিকো, মেক্সিকো, হ্যাঁ। মেক্সিকো। আহ, দুই যাক, চারজন বিদেশি আছে। ইনাদের সাথে আসলে কবে দেখা হবে জানি না, বাট দেশে যারা আছে অবশ্যই একদিন দেখা করবেন। ইনশাআল্লাহ হবে। আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনার মধ্যে আবার ফিরে যাই। এখন পেনশন টেস্টিং এর কয়েকটা মেথড আছে, যে মেথডে পেনশন টেস্টিংটা করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি ওইটু কালার করে আবার একদিকে এক কালার আর একদিকে অন্য কালার করে দিয়েছি। বেসিক্যালি মেথডটা আসলে দুই ক্যাটাগরির ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট মেথডকে ধরা হয়েছে এখানে। প্রথমে বামে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা এক ধরনের ক্যাটাগরির পেনশন টেস্টিং মেথড, সেটা হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল মেথড যেগুলো সেটা হচ্ছে যে যদি ইন্টারনেটের মাধ্যমে যদি আমি কোনো একটা নেটওয়ার্কে বা কোনো সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করি পাবলিক নেটওয়ার্ক থেকে, তো সেখানে কিন্তু আমি শুধুমাত্র আমার অ্যাটাক সারফেসটা থাকবে কিন্তু বহির্মুখী থাকবে, এবং আমার অ্যাটাক সারফেসটা হবে হইতেছে পাবলিক সারফেস, যেটা বা পাবলিক ফেসিং যে অংশগুলা, সেই অংশগুলোতে দেখা যাচ্ছে আমার হয়তো বা অ্যাক্সেস থাকবে। আর ইন্টারনাল যে পেনশন টেস্টিং মেথড যেটা, সেটা হচ্ছে যে আমি পেনশন টেস্টিং করার জন্য আমি হয়তো বা যদি কোনো নেটওয়ার্কে বা কোনো সিস্টেমের ভিতরে চলে আসি, ভিতরের পার্ট থেকে যে পেনশন টেস্টিং করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার হবে হচ্ছে এটা ইন্টারনাল। এক্সটার্নালে পাবলিক ফেসিং অনেক জিনিসই কেউ রাখে না, তো সেই জন্য এখানে স্কোপটা একটু ছোট হয়। কিন্তু ইন্টারনাল পেনশন টেস্টিং এ কিন্তু স্কোপটা বড় হয়, কারণ ইন্টারনালে অনেক কিছু এক্সপোজ করা থাকে, নেটওয়ার্কের অনেক বিষয়গুলো এক্সপোজ করা থাকে। তো সেই জন্য হচ্ছে ইন্টারনাল পেনশন টেস্টিংটা ইউজুয়ালি মানুষ বেশি ফোকাস দেয়, এক্সটার্নাল থেকেও বেশি ফোকাস দেয়। কারণ হচ্ছে যে যদি এমন কেউ হয় যে ইন্টারনাল ভাবে কোনোভাবে সে ফিজিক্যালি অ্যাক্সেস নিয়ে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে সে আসলে কতটুকু সে ক্যাপাবল হবে পুরো সিস্টেমটাকে কম্প্রোমাইজ করার জন্য।
নেক্সট হচ্ছে ব্ল্যাক, আরেকটা যেটা পেনশন টেস্টিং মেথড যেটা, সেটা হচ্ছে আপনার নলেজের উপরে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ওই সিস্টেমটা সম্বন্ধে কতটুকু জানেন তার উপরে হচ্ছে এই পেনশন টেস্টিং, এই 3 রকম দেওয়া। তো এর নাম হচ্ছে ব্ল্যাক বক্স পেনিট্রেশন টেস্টিং। এটা হচ্ছে যে আপনি কোনো একটা সিস্টেমের সম্বন্ধে কিছুই জানেন না, আপনার কোনো আইডিয়া নাই। আপনি মনে করেন সিস্টেমের ব্যাপারে আপনার মানে ইনফরমেশন অন্ধকার, হ্যাঁ, একদম অন্ধকার। তো সেটার সাথে মিলিয়ে এখানে রাখা হয়েছে ব্ল্যাক বক্স পেনিট্রেশন টেস্টিং। আপনার সিস্টেম সম্বন্ধে কোনো কিছু না জানা থাকলে আপনি যদি আক্রমণ করতে থাকেন আর কি, সেটা। আর এরপরে গ্রেটা আমি একটু পরে বলি, আমি হোয়াইটটা বলি আগে। তো হোয়াইট বক্স পেনিট্রেশন টেস্টিং হচ্ছে আপনি ওই সিস্টেম সম্বন্ধে অনেক কিছুই জানেন, ক্লায়েন্ট বা এমপ্লয়ার আপনাকে মোস্ট অফ দেম ইনফরমেশনই ওই সিস্টেম সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এমন হতে পারে যে আপনাকে পুরা আর্কিটেকচারটাই আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, যে এই হচ্ছে পুরা সিস্টেম সফটওয়্যার বা নেটওয়ার্কের টপোলজি, ডায়াগ্রাম অথবা ডিজাইন। এখন আপনি টেস্টিং করে করে বের করার চেষ্টা করবেন যে ওই জিনিসগুলাকে আসলে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আর মাঝের যেটা, সেটা হচ্ছে গ্রে বক্স পেনশন টেস্টিং। এই গ্রে বক্স হচ্ছে আপনার সিস্টেম সম্বন্ধে আপনি পার্শিয়ালি জানেন, অর্থাৎ ফুললি আপনাকে ডিসক্লোজ করা হয়নি। আপনাকে হয়তো টার্গেটের আইপি অ্যাড্রেস তো নর্মালি দেবেই, বাট এর সাথে হয়তো বা ভিতরে আর কি কি সিস্টেম আছে সেই জিনিসগুলো আপনাকে হয়তো পার্শিয়ালি জানানো হয়েছে, বাট ফুল ডিজাইন, ডায়াগ্রাম, টপোলজি এগুলো আপনাকে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার গ্রে বক্স পেনশন টেস্টিং। এখন বিষয়টা এগুলো কেন এটা উঠে আসতেছে, সেটা হচ্ছে যে আপনার পেনশন টেস্টিং এর ক্ষেত্রে যে ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট, এইগুলার ভিতরে আপনার সবচেয়ে কস্টলি কোনটা, মানে সবচেয়ে বিল হয় বেশি কোনটা, কম বিল হয় কোনটা, সেটা হইতেছে এখানে মানে মুখ্য বিষয় আর কি। তো ব্ল্যাক বক্স পেনশন টেস্টিং, গ্রে অথবা হোয়াইট, এই তিনের ভিতরে সবচেয়ে লো প্রাইস যেটা হয় সেটা হচ্ছে গ্রে বক্স পেনশন টেস্টিং। তো এখানে কোনো একটা পার্টিকুলার সার্ভিসের উপরে দেখাতে জানিয়ে দেওয়া হচ্ছে, তারপরে বাকিটা আপনি হয়তো করে নিচ্ছেন। এবং সবচেয়ে কস্টলি যে পেনশন টেস্টিংটা হয় সেটা হচ্ছে হোয়াইট বক্স পেনশন টেস্টিং। এটা রিজন হচ্ছে কি, পুরো এন্টার কারিকুলামকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ম্যাটার, ফ্যাক্টর, সিস্টেম, পয়েন্ট যা আছে আপনাকে ঘেটে 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 বের করে করে আপনাকে দেখা লাগতেছে। তো সেই জন্য হচ্ছে আপনার এই হোয়াইট বক্সটাকে সবচেয়ে কস্টলি পেনশন টেস্টিং ধরা হয়, এবং সবচেয়ে সময় সাপেক্ষ পেনশন টেস্টিংও কিন্তু আপনার হোয়াইট বক্স ধরা হয়। আর ব্ল্যাক বক্স পেনশন টেস্টিংটা মোটামুটি হচ্ছে কিছুটা আপনার আনপপুলার মতো। এটার মেইন রিজন হচ্ছে কি, যে আপনাকে যদি হায়ারই করা হয় টেস্ট করার জন্য, তাহলে অ্যাটলিস্ট তো যদি কোনো ইনফরমেশন আপনাকে দেওয়া না হয় তাহলে তো সমস্যা। এটা পেনশন টেস্টিং এর সাথে ব্যাপারটা গেল না, কিছু তো ইনফরমেশন আপনার দিতেই হবে। তো সেই জন্য হচ্ছে যে মোটামুটি এই দুইয়ের মাঝখানে মিডিয়াম টাইপের বিলিং হইতেছে আপনার ব্ল্যাক বক্স পেনশন টেস্টিং এ করা হয়। এই ব্ল্যাক বক্স পেনশন টেস্টিংটা আবার অনেকটা বাগ বাউন্টির মধ্যেও কিন্তু কিছুটা পড়ে, কারণ বাগ বাউন্টিতেও কিন্তু আপনাকে কোনো নলেজ থাকে না, আপনার সামনে যা আছে ওটার উপরে বেস করে আপনাকে আসলে টেস্টিংটা করা লাগতেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলাম। এক্সটার্নাল, ইন্টারনাল পেনশন টেস্টিং এর উপরে আসলে কোনো তেমন প্রাইজিংটা ইফেক্ট পড়ে না। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি পেনশন টেস্টিং এর কিছু স্ট্যান্ডার্ড বা কিছু কি বলবো, স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে যে যে স্টেপস গুলাকে আসলে মানদণ্ড ধরা হয়, সেই টাইপের কিছু ফ্রেমওয়ার্কের নাম এখানে দেওয়া হয়েছে। তার ভিতরে প্রথমটা হচ্ছে আমার OSSTMM, ওপেন সোর্স সিকিউরিটি টেস্টিং মেথোডোলজি ম্যানুয়াল। এইটা হচ্ছে এমন একটা ম্যানুয়াল যেখানে আপনি যে পেনশন টেস্টিং যে করবেন তার হচ্ছে সম্পূর্ণ স্টেপস গুলা, মেথড গুলা, কোন ভাবে আপনি আগাবেন, কোনটার পরে কোনটা করবেন, এই জিনিসগুলা সেখানে সুন্দর করে আপনার উল্লেখ করা আছে, কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি এখানে আগাতে পারবেন। আপনারা যদি গুগলে এটা যদি সার্চ করেন, যতটুকু আমার মনে পড়ে লাস্ট পর্যন্ত 200 পেজের এটা একটা ম্যানুয়াল, ফুল 200 পেজ। এবং এইখানে শুধুমাত্র পেনশন টেস্টিংটা শুধুমাত্র কোনো সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষেত্রে না, সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, হিউম্যান, অর্গানাইজেশন, ফিজিক্যাল সিকিউরিটি, যত রকমের মানে সম্ভব একটা কমপ্লিট একটা গাইডলাইন বা চেকলিস্ট, যেখানে কোনো কিছু বাদ পড়েনি, এভাবে তৈরি করা হয়েছে। এই জন্য অ্যাকচুয়ালি OSSTMM যারা ফলো করে এটা মানে
কি বলবো, খুব কস্টলি পেনশন টেস্টিং না হলে এই মেথডটা মানে সচরাচর ফলো করা হয় না। হ্যাঁ, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর প্লাস ল এনফোর্সমেন্ট ডিফেন্সিভ অর্গানাইজেশন যারা আছে তারা হচ্ছে এই ম্যানুয়াল অনুসারে তারা পেন টেস্টটাকে চালায় যাতে কোনো কিছু বাদ না পড়ে। এরপরে যেটা থাকে তার নাম হইতেছে ও ওয়াস টপ 10। ও ওয়াস টপ 10 স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশনস এর জন্য মেইনলি ইমপ্লিমেন্টেড। এটা ছাড়াও ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড যদি আদার্স কোনো ওয়েব টেকনোলজি থাকে সেটাও এটা মোটামুটি এখানে কাভার করে। ওরা এটাকে 40 থেকে 42টা মতো ওরা ওয়েব অ্যাপ্লিকেশন এটাকে ওরা ভাগ করেছে, এবং ভাগ করার পরে তারা কোন কোন ক্ষেত্রে এটাকে এমপ্লয় হবে সেই জিনিসগুলো সুন্দর একটা ওরা চেক লিস্ট দিয়ে দেয়। এটা ছাড়াও আমরা যারা এখানে সিকিউরিটি ইনথুজিস্ট যারা আছি, যারা মোটামুটি জিনিসগুলো নিয়ে ঘাঁটি, তারা মনে হয় ও ওয়াস টপ 10 নামে টার্মটাও হয়তো বা জানি, যেখানে প্রতি 3 থেকে 4 বছর পর পর যারা সারা ওয়ার্ল্ড ওয়াইড যারা সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করছেন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এক্সপার্টস, তারা হচ্ছে এই যে 40-42 রকমের যে আমি ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকের কথা বললাম সেখান থেকে তারা বাছাই করে 10টা ভালনারেবিলিটি এবং অ্যাটাকের তারা হইতেছে নাম বাছাই করে, এবং তারা হচ্ছে এটাকে বলে যে বিগত কয়েক বছরে এরকম এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালনারেবল হয়েছে, আমাদেরকে এবার থেকে ফোকাস দেওয়া উচিত এই জিনিসগুলোর উপরে। এবং আমি যে মেনশন করেছি 3 থেকে 4 বছর পর পর তারা হচ্ছে এই ইয়াটাকে তারা চেঞ্জ করে। তো সর্বশেষ যে ও ওয়াস টপ 10 যে এটা আসছে সেটা হচ্ছে ও ওয়াস টপ 10 2021, এবং তার আগে ফলো করা হইতো 2017, তার আগে এসেছিল 2013, এবং তার আগে এসেছিল 2010, তারপরে আর আমার মনে নাই। আর এই ও ওয়াস টপ 10 খুব সম্ভবত 2001 সালে ওরা এস্টাবলিশ করে। আর যদি আমি ইনফরমেশন ভুল দিয়ে থাকে তাহলে আমাকে একটু কারেক্ট করে দিবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে নিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এবং টেকনোলজি। এটা বেসিক্যালি আমেরিকান একটা সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড কোম্পানি, এবং তারাও এটাকে তার স্ট্যান্ডার্ড হিসেবে দিয়েছে। ওরাও হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য কি কি স্ট্যান্ডার্ড প্রসিডিওর মানতে হবে, কি কি চেকলিস্ট রাখতে হবে, কোন কোন বিষয়গুলোকে ফোকাস দিতে হবে, এই জিনিসগুলো ওদের এই স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে। আর এটা ছাড়াও যে জিনিসটা হচ্ছে বেশি আমরা ইয়া করি, কি বলে, ফোকাস দেই, যারা হচ্ছে মিড লেভেলের পেনিট্রেশন টেস্টিং যারা করে, বা যারা হচ্ছে সিঙ্গেল, মনে করেন যে আপনি একাই বসে পেনশন টেস্টিং করবেন, আপনার সাথে আর বন্ধু বান্ধব কেউ নাই আর কি, তো তারা আসলে ফলো করতে পারেন হইতেছে আমাদের এই পিটিইএস, পেনিট্রেশন টেস্টিং এক্সিকিউশন স্ট্যান্ডার্ড। তো এইটার মতো হইতেছে আরেকটা আছে, সেটা হচ্ছে ISSAF, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক। সো বেসিক্যালি হচ্ছে সিকিউরিটি কি অবস্থায় আছে তার একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ফোকাসড একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং দরকার পড়লে পেনশন টেস্টিং করে কি কি বের করব সেই জিনিসগুলোর উপরও তারা কিছু চেকলিস্ট দিয়ে দেয়। তো যেটা আমি আপনাদের সাথে নিয়ে ডিসকাস করার প্ল্যান করেছি সেটা হইতেছে পিটিইএস, যার ফুল ফর্ম হইতেছে পেনিট্রেশন টেস্টিং এক্সিকিউশন স্ট্যান্ডার্ডস। তো এই পিটিইএস এর ভিতরে আসলে 1 2 3 4 5 6 7টা মতো আমি এখানে ইয়া দেখতে পাচ্ছি, কি বলে ওই স্টেপস দেখতে পাচ্ছি। তো এই স্টেপস গুলাতে প্রত্যেকটা একটার পরে একটা আসবে। অনেক সময় হয় কি যে কোনো একটা দরকারে বা অদরকারে যে আমার একটা প্রয়োজন নেই, সেজন্য হয়তো বা কোনো একটা স্টেপ বাতিল হতে পারে, বা যদি স্টেপ থাকে তাহলে অবশ্যই যেন যে সিকোয়েন্স এখানে আছে সেই সিকোয়েন্সটা মানে মেনটেন করে রিপোর্টটাকে আসলে তৈরি করতে হবে। তো সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি এখানে আছে। আচ্ছা, সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশনস। এই প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশন আমি ডিটেল একটু পরেই আপনাদের সাথে ডিসকাস করব, বাট তার আগ দিয়ে সংক্ষেপে একটু বলে নেই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে আপনি আগে কিভাবে জিনিসটা চুক্তি করবেন, কিভাবে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি শুরু করবেন কথা বলে, এবং শুরু করার আগ পর্যন্ত কি কি জিনিস আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে বোথ লিগাল ওয়েতে এবং আন্ডারস্ট্যান্ডিং এর ওয়েতে, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করা হয় হইতেছে এই প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশন ফেজে।
তো এইখানে আপনার বেসিক্যালি ফোকাস দেওয়াই হচ্ছে যে কোন কোন বিষয়গুলোর উপরে টেস্টিং করা হবে, কিভাবে টেস্টিং করা হবে, এবং সেই সাথে কি কি ল অ্যান্ড রেগুলেশন হয়তো ফলো করা হবে, এবং যদি কেউ যদি ভুল করে তাহলে তার পেনাল্টি কিরকম হতে পারে, এই বিষয়গুলো ডিসকাস করা হয়। আমি এটা নিয়ে একটু পরে আগাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে আমি কিন্তু অনেক আগে বলেছিলাম যে একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে যেতে হয়। খেয়াল আছে কিনা আপনাদের? হ্যাঁ, যে নিজেদেরকে আসলে প্রোটেক্ট করার জন্য, যে টেস্টিং করতেছে তার একটা প্রোটেক্ট করার জন্য কিন্তু একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। তো ওই বিষয়গুলো নিয়েও আমরা পড়াশোনা করবো আর কি। মানে একটা যে ইয়ে দিয়ে দেয় যে আপনি কোন কোন জায়গাতে টেস্ট করতে পারবেন, কোনগুলো ইনক্লুডেড হ্যাঁ, কোনগুলো এক্সক্লুডেড। রাইট। তো এইটা হচ্ছে কি যে ওইটা আমি ওটা নিয়ে ডিসকাস করবো, ডোন্ট ওয়ারি। তো পরেরটা হচ্ছে যে আমার ইন্টেলিজেন্স গ্যাদারিং। এটা হচ্ছে ওই যে আমাদের ইনফরমেশন গ্যাদারিং যে ফেজটা, এটা কিন্তু হাইলি টেকনিক্যাল ফেজ। এই ইন্টেলিজেন্স গ্যাদারিং এ হচ্ছে কি ওই টার্গেট সম্বন্ধে ইনফরমেশন নেওয়া হয়। আপনারা অলরেডি এই টাইপের ক্লাস একটা করে ফেলছেন, টেকনিক্যাল ওরিয়েন্টেড, যে আমরা কিভাবে ইনফরমেশন গুলাকে নিচ্ছি, সেইখানে এই ফেজে সেই ইনফরমেশন গুলাকে নেওয়া হয়। পরবর্তী হচ্ছে থ্রেট মডেলিং। এই জিনিসটা সম্বন্ধে অনেকের কনসেপ্ট আসলে ক্লিয়ার না। এটা হচ্ছে কি যে আমি যখন ইনফরমেশন গ্যাদার করব কোনো একটা নেটওয়ার্ক সিস্টেম কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনের সম্বন্ধে, তো করার পরে তার আসলে থ্রেড কি কি আছে, হ্যাঁ, তার রিস্ক কি কি আছে, তার থ্রেড কি কি আছে, এই জিনিসগুলো আসলে ধরো একটা ইয়া করা হয়, লিস্টিং করা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি এরকম হয়ে থাকতে পারে যে আমার ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আছে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশনটা যেখানে হোস্ট করা আছে, হোপফুলি সেই অঞ্চলটা হচ্ছে বা যে কোম্পানি এটা হোস্টিং এর দায়িত্ব নিয়েছে সে কোম্পানি আহ কোনো আহ ভূমিকম্প এলাকার অধীনে হয়তো আছে। তাহলে এখানে একটা রিস্ক থাকতে পারে যে ভূমিকম্প হয়ে সেই জিনিসটা সার্ভার ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে আমাদেরকে ব্যাকআপ একটা রাখার একটা জিনিস নিতে হবে। তো সেখানে ব্যাকআপ রাখতে হবে ওটা চিন্তা করা হয় না, চিন্তা করা হয় হচ্ছে যে এখানে ভূমিকম্প এরিয়াতে আছে, তো এইখানে আমাদের রাখাটা রিস্কি। সেই সাথে হয়তোবা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে এমন কিছু সফটওয়্যার ইমপ্লিমেন্টেড করা আছে যেটা হচ্ছে ওই সফটওয়্যারকে এক্সপ্লয়েট করার জন্য এনাফ, যে কোনো মানুষ হয়তোবা সেখানে হয়তোবা এক্সপ্লয়টেশন করতে পারে, এরকম কিছু মডেল তৈরি করা হয়। হ্যাঁ, যে এই ফ্যাক্টর গুলার উপরে হয়তোবা মানে তার ইনিশিয়াল লোকেশনের উপর বেস করে কিংবা তার সিস্টেম গুলা যে ইয়াগুলা পেলাম, ইনফরমেশন পেলাম, তার উপর বেস করে এরকম কিছু থ্রেটের মডেল তৈরি করা হয় যে এই থেকে সেখানে রিস্ক হতে পারে। সেই হিসাবে আমার প্রতিকারের ব্যবস্থাও হয়তো বা কিছুটা আসতে পারে, এই বিষয়গুলো ওখানে উঠে আসে। পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা ভালনারেবিলিটি অ্যানালাইসিস। এখানে হচ্ছে আমরা যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করেছিলাম ম্যানুয়াল এবং অটোমেটেড, তো এই যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট গুলার এই রিপোর্ট গুলো এই অংশতে চলে আসে, এই ভালনারেবিলিটি অ্যানালাইসিস ফেজে তারা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে। নেক্সট হচ্ছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করা বা পেন টেস্টটা করা, করে সেটা দেখা যে কতটুকু পর্যন্ত আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি এবং সেখান থেকে আমি কি পরিমাণ অ্যাক্সেস নিতে পারতেছি। সমস্ত পেনশন টেস্টিং এর কিন্তু মূল লক্ষ্য হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের অ্যাকাউন্টকে নিজের হাতে নেওয়া, রুট অ্যাকাউন্টকে নিজের হাতে নেওয়া। সেটা সিস্টেম হতে পারে, সেটা ওয়েব হতে পারে, সেটা নেটওয়ার্ক হতে পারে। এরপরে হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন ফেজ। এই পোস্ট এক্সপ্লয়টেশন ফেজ বা সংক্ষেপে আমরা পোস্ট বলি এটাকে, এই পোস্ট হচ্ছে যে আপনি একটা সিস্টেমকে হাতে নিয়েছেন, রুট লেভেল পর্যন্ত প্রিভিলেজ পেয়েছেন, পাওয়ার পরে ওই সিস্টেম থেকে আপনি এর পরবর্তীতে কি করবেন, লাইক আপনি ডাটাবেসকে ডাম্প করতেছেন, অথবা আপনি ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড আছে সেই লিস্টটাকে আপনি ডাম্প করার চেষ্টা, ডাম্প মানে ডাউনলোড করার চেষ্টা করতেছেন। আবার সেটা হচ্ছে কি ওইটার সাথে নেটওয়ার্কের সাথে যুক্ত আদার্স যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোর উপরও আক্রমণ চালানোর চেষ্টা, কিংবা পেলোড বা ম্যালওয়্যার জেনারেট করে পুরো সিস্টেমটাকেই ডিস্ট্রয় করে দেওয়া কিংবা এনক্রিপ্ট করে দেওয়া, যাতে পরবর্তীতে র্যানসমওয়্যারের মাধ্যমে সেটাকে আক্রমণ করা যায় এবং হয়তোবা কিছু র্যানসম তোলাও যায়। এই বিষয়গুলো নিয়ে কাজ করা হইতেছে পোস্ট এক্সপ্লয়টেশন, মানে করার অ্যাটেম্প নেওয়াটা। লাস্ট হচ্ছে যে রিপোর্টিং, অর্থাৎ যা যা করলাম, যেগুলো খুঁজে বের করলাম, যা করতে পারলাম কিংবা যা করতে পারলাম না, ব্যর্থ হলাম, এই বিষয়গুলাই হইতেছে ওই রিপোর্টিং এর মধ্যে উঠে আসতে হবে। একটা বিষয় আমাদের অনেক সময় আসলে মানে ইয়া লাগে
মানে ক্লিয়ার না, সেটা হচ্ছে কি যে কোনো একটা সিস্টেমে আক্রমণ করার পরে যদি সেটাকে কম্প্রোমাইজ না করা যায়, অর্থাৎ সাকসেসফুলি হয়তোবা সিস্টেমটাকে হ্যাক না করা যায়, তাহলে হয়তোবা এরকম বিষয় দাঁড়াই যায় যে ঠিক আছে, সিস্টেমটার মধ্যে কোনো ভালনারেবিলিটি নাই এবং এই সিস্টেমটা যারা টেস্ট করছে ওরা আসলে টেস্টিং এ ফেল করছে, অথবা টেস্টিংটা করে আমার কোনো লাভ হয়নি, এরকম একটা সবার আউটপুট থাকে। এবং দেখা যাচ্ছে কি যে যেহেতু ভালনারেবিলিটি পাওয়া যায়নি, তাহলে কেন আমাকে আসলে পে করতে হবে, এরকম একটা কিছু বিষয় থেকে থাকে আর কি। এবং এটা অনেক অনেক মানুষই এটা করে, ক্লায়েন্টরা করে যে আমি তো সিস্টেমের মধ্যে ভালনারেবিলিটি পাইলাম না, তাহলে তুমি কেন আমার কাছে চাচ্ছ, চার্জিং করতেছো। তো এই জিনিসগুলো আসলে মানে ভুল একটা বিষয়, ভ্রান্ত ধারণা। কারণ হচ্ছে কি যে টেস্টিং জিনিসটা হচ্ছে এরকম যে এটার আউটকাম দুইটা আসতে পারে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এই পজিটিভ এবং নেগেটিভের ভিতরে আহ, মানে নেগেটিভ পাওয়াটা হচ্ছে কি যে যে মেথড গুলো অ্যাপ্লাই করা হয়েছে, সেই মেথড গুলোর মাধ্যমে আমি হয়তো দেখতেছি যে জিনিসটা পজিটিভ না নেগেটিভ, এটা ভালনারেবল অথবা ভালনারেবল না, অথবা ভালনারেবল হলেও সেটা এক্সপ্লয়েটেবল অথবা এক্সপ্লয়েটেবল না। তো এইটা সে যেটাই আউটকাম পাক না কেন, একটা কি বলবো কম্পেনশন টেস্টিং কোম্পানি, তারা যে এটাকে এফোর্ট দিছে সেই এফোর্টের উপরে আসলে পে করা হয়, নট আউটকামের উপরে। কারণ খুব বেসিক একটা জিনিস, আপনারা যদি কোভিডও টেস্ট করতে যান, তাহলে সেখানে কিন্তু আপনার নেগেটিভও আসতে পারে, আর তাই বলে কি আপনি কি যারা নেগেটিভ বাইট করছে বলে আপনি তাহলে কি পে করবেন না সেই ডায়াগনস্টিক সেন্টারকে, তাই না জিনিসটা? তাহলে তো ভালোই হতো। তো বিষয়টা হচ্ছে এইটা। ওকে, তো আশা করি জিনিসগুলোকে মোটামুটি আমরা বুঝলাম। এখন নেক্সট যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশনটা আসলে কিরকম হয়, এই জিনিসটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। কারণ এইটুক টেকনিক্যাল পার্টটা অনলাইনে আপনারা এমনিতেও ঘাটলে পাবেন, ব্লগ ব্লগ বহুত কিছু পাবেন, বাট দিস থিং এটা নিয়ে মানুষ খুব কম মানুষই ডিসকাস করে। আবার যারাও ডিসকাস করে তারাও আসলে প্রপারলি ডিসকাস করে না, এটা আমি অবজার্ভ করছি আর কি। তো তো আমি জাস্ট আপনাদেরকে, আমি যে জিনিসগুলোকে ফেস করছিলাম সেইটার উপর বেস করে আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি আর কি। সেটা হচ্ছে কি যে প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশন জিনিসটা আসলে 4টা স্টেপে হয়। প্রথম স্টেপে হচ্ছে যে আপনাদের ইন্ট্রোডাক্টরি একটা মিটিং হয়। হ্যাঁ, মনে করেন যে আপনারা এখানে পেনশন টেস্টিং মনে করেন দুই পক্ষ আমরা বানাই। ফর এক্সাম্পল এ আর রাহাত, আব্দুল্লাহ আল মাসুদ মনে করেন আসছেন হইতেছে আমাদের কার কাছে দেখি, এদিকে রিয়াজুল ইসলাম আর হইতেছে নাইম আহমেদ কৌশিকের কাছে আসছেন পেনশন টেস্টিং করার জন্য। তো এই যে দুইজন বসলেন, বসার পরে দুইটা টিম বসলো, তার মধ্যে দুজন দুজন করে আছে। তো ওনারা ফার্স্ট ইনিশিয়ালি নিজেদের সাথে তারা একটা মিট আপ করবে, ডিসকাস করবে, এবং সেখানে হচ্ছে যারা পেনশন টেস্টিং যে টিম যারা আছে তারা হচ্ছে ডিসপ্লে করবেন যে তাদের পোর্টফোলিও কিরকম। এখানে পোর্টফোলিও বলতে হচ্ছে যে যে এক্সপার্ট যারা আছেন তাদের হচ্ছে কি কি বিষয়ে এক্সপার্টিস আছে, যে কোন কোন বিষয় পারে, কতগুলো প্রজেক্ট সে এই বিষয়ে কমপ্লিট করেছে, তার কি কি সার্টিফিকেশন আছে, এবং সে কোথায় কোথায় প্রিভিয়াসলি জব করেছে, এবং যার জন্য তার এই স্কিলটা আসছে আর কি, কত বছর ধরে সে কাজ করতেছে, এই বিষয়গুলো তাদের পোর্টফোলিওর ভিতরে উঠে আসতে হবে। এবং ম্যান পাওয়ার যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কতজন এরকম ইঞ্জিনিয়ার আছে, সেখানে হয়তো বা একজন বা দুজন ইঞ্জিনিয়ার থাকতে পারে, আবার দেখা যাচ্ছে কি সেখানে হচ্ছে মাল্টিপল ইঞ্জিনিয়ার থাকতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে প্রথমত ওই ক্লায়েন্টদেরকে দেখানো হয়। হুম। তারপরে হচ্ছে নেক্সট যে স্টেপ থাকে সেটা হচ্ছে যে তখন যখন ক্লায়েন্ট এই জিনিসগুলো দেখলো, দেখার পরে তাদের স্টেপ থাকে হচ্ছে যে তারা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ বলে যেটাকে, সেটাকে তারা দুই পক্ষই সাইন করার ব্যবস্থা করবে, এবং সাইন করে নিয়ে তখন তারা প্রজেক্ট নিয়ে ডিসকাস করবে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্বন্ধে ইন কেস যারা জানি না, মোটামুটি আমরা এখানে হয়তো সবাই জানি, বাট ইন কেস যারা জানি না দুই একজন, তাদের জন্য বলছি। এটা হচ্ছে যে আমরা অনেক সময় কথা বলি না যে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু কাউকে বলা যাবে না, বা কিংবা পাবলিকলি অথবা আমাদের বাইরে কারোর সাথে শেয়ার করা যাবে না। এই যে বিষয়টা এটা আমরা মুখে বলতেছি, বাট যখন আমরা এটাকে ইন লেটারে রিটেন করে যখন আমরা এটাকে দুই পক্ষ সাইন করি, সেই এগ্রিমেন্টের নাম হইতেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বা সংক্ষেপে আমরা বলি এনডিএ। আচ্ছা, এর পরে হচ্ছে আপনি প্রজেক্ট নিয়ে ডিসকাস শুরু করবেন। তো প্রজেক্ট নিয়ে ডিসকাস করার পরে ক্লায়েন্ট পার্টি পেনশন টেস্টার পার্টিদেরকে বুঝাই দিবে যে কি কি তাদের দরকার, তাদের ইয়াটা কি, সিস্টেমটা কি, তাদের রিকোয়ারমেন্টটা কি, তাদের স্কোপটা কি, অর্থাৎ তাদের কি কি সিস্টেম সে ডেভেলপ করেছে, এখন তারা কি চাচ্ছে, এবং সেই সাথে কতটুকুর উপরে তারা হইতেছে এই টেস্টিংটা তারা করতে পারবে।
নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সেটা হচ্ছে যে এটা কি বলে, ওই এটা করবে হচ্ছে যে পেনশন টেস্টিং পার্টি যারা, ওরা হচ্ছে জিনিসটাকে রিকোয়ারমেন্টটাকে দেখবে যে আসলে কি কি দরকার, বা এটা করার জন্য কি পরিমাণ ম্যান পাওয়ার এখানে অ্যাসাইন করা দরকার, ওই পরিমাণ ম্যান পাওয়ার আদৌ আছে কিনা, এবং ম্যান পাওয়ার থাকলেও সেটাকে কিভাবে আমি ম্যানেজ করব, এই বিষয়গুলো তারা একটা ছোট একটা অ্যানালাইসিস তারা করে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সেই সাথে হচ্ছে এস্টিমেশন করার পরে পুরো প্রজেক্টটাকে তারা রিভিউ করে তারা কোন কোন জায়গা তার লাগবে সেই জিনিসগুলোকে তারা সুন্দর করে তারা নোট ডাউন করে তারা হচ্ছে এই যে প্রিপেয়ার রুলস অফ এঙ্গেজমেন্ট, এটা আর একটা জিনিস, এটাকে আমরা আরো বলি। এই রুলস অফ এঙ্গেজমেন্টের হচ্ছে যে কোন কোন বিষয়, এটা হচ্ছে পেনশন টেস্টিং পার্টি যারা আছে ওদের পক্ষ থেকে ওরা হচ্ছে এটাকে ডিফাইন করে যে কোন কোন বিষয়ে তারা টেস্ট করবে, কোন কোন বিষয়ে তারা দেখবে, কোন কোন পলিসি মেথড এগুলোকে অ্যাপ্লাই করবে, তারা ওই জিনিসগুলোকে সুন্দর করে নোট ডাউন করে। সেখানে কিরকম থাকতে পারে, সেখানে থাকতে পারে যে আমরা যে আগের দিন এসএসএস ব্রুট ফোর্স করছিলাম, তো ওই রকম এসএস ব্রুট ফোর্স করা যাবে না, কথার কথা। হ্যাঁ, যে আমরা চাই না যে এসএস ব্রুট ফোর্স করুক, কারণ ব্রুট ফোর্স করে কোনো লাভ নাই। আমরা জানি আমাদের পাসওয়ার্ড অনেক স্ট্রং, আমরা প্রতি 1 মাস পর পর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি এবং আমরা সবসময় পাসওয়ার্ড পলিসি মেনটেন করে আমরা পাসওয়ার্ড দিই। তো ক্লায়েন্ট চায় না যে তারা এটা করবে, তো এই জন্য তারা সেখানে দেখা যাচ্ছে কি এটা লিখলো না। তারা লিখলো যে পেনশন টেস্টিং এসে যে ভালনারেবিলিটি আছে কিনা, বা ভার্সনটা ভালনারেবল কিনা, সিস্টেমটা কিনা, সেটা তারা হয়তো বা চেক করে দেখবে। এবং দেখার পরে এই আরো এর এক কপি হইতেছে পাঠাই দেওয়া হবে হচ্ছে কাছে, ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট পার্টি তখন এই আরো এটাকে যদি কোনো কারেকশন থেকে থাকে, যদি তাদের মনে হয় যে না, যে এখানে আরো একটা টেস্টিং আছে তার নাম হচ্ছে ডিডস বা ডস অ্যাটাক, তো ডিডস বা ডস অ্যাটাক দিয়েও আমার দরকার নেই, কারণ আমার পুরো সিস্টেমটা ক্লাউডে আছে। ক্লাউড তো আমরা জানি যে এটা স্কেলেবল, অর্থাৎ যে পরিমাণ আমি ডস অ্যাটাক দেবো সঙ্গে সঙ্গে ক্লাউড সেটাকে স্কেল করে আরো বেশি পরিমাণ প্রসেসিং পাওয়ার সেখানে অ্যাপ্লাই করবে এবং পুরো ডস অ্যাটাকটা সেখান থেকে অ্যাবজর্ব করে নিবে। তো সেই জন্য তাদের মনে হলো যে না, আমি আরো এতে চাচ্ছি না যে থাকুক, ডস অ্যাটাক থাকুক, তো ডস অ্যাটাকও ওখান থেকে মাইনাস হয়ে গেল। এরকম করে যেগুলো তাদের কারেকশন দরকার সেটা আর একটা কপি আসলে পাঠানো হয় পেনশন টেস্টার টিমের কাছে, এবং সেই টিম দেখাচ্ছে কি আরো কিছু চেঞ্জ করে, এবং দুই একবার হয়তো বা আদান প্রদানের মাধ্যমে তারা ফাইনাল একটা ডিসিশনে আসে যে হ্যাঁ, ফাইনাল আমার আরোই অর্থাৎ রুলস অফ এঙ্গেজমেন্টটা এইটা হবে। তো এটা কিন্তু রিটেন ডকুমেন্টেশন হয় অ্যাকচুয়ালি। তো এটার পরে হচ্ছে যে আমার পরের যে পার্টটা সেটা হচ্ছে আমার বাজেট, অর্থাৎ যখন আরো ফাইনালাইজ হয় যে ঠিক আছে ক্লায়েন্টও এগ্রি, পেনশন টেস্টের টিমও এগ্রি, স্পেশালি ক্লায়েন্ট এগ্রি, তো তখন হচ্ছে আপনার ওই বাজেটিংটাকে হচ্ছে দিয়ে তৈরি করে পাঠায় দেওয়া হয় যে তোমরা যে ফাইনাল যেটাকে আমাকে দিছো সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসারে, রিকোয়ারমেন্ট অনুসারে আমি হচ্ছে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, প্রাইজিংটা পাঠিয়ে দিচ্ছি। এই প্রাইজিংটা পাঠিয়ে দেওয়ার পরে তখন নেক্সট ফেজ এবং লাস্ট ফেজে চলে আসে, সেটা হচ্ছে কি যে ফাইনালি দুই পক্ষই হচ্ছে কন্ট্রাক্ট তৈরি করে এবং তারা কি করবে না করবে আরো এর ব্যাপারটা, এনডি এর ব্যাপারটা সবই ওখানে থাকে। এবং সেই সাথে যে পেনশন টেস্টিং তো কবে থেকে শুরু হবে, কবে থেকে থাকবে, এই জিনিসগুলো তারা ওখানে সুন্দর করে তারা সাইন অন করে আর কি। তো এই স্টেপের মাধ্যমে কবে থেকে শুরু করবে, কবে শেষ করবে, কারা কারা করবে, পুরো জিনিসটা এই কন্ট্রাক্টের মধ্যে থাকে। তো এই কন্ট্রাক্টটা কনক্লুড হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রি এঙ্গেজমেন্ট ইন্টারাকশন যেটা, এটা আসলে শেষ হয়ে যায় এবং তার পরবর্তী তারা ডিরেক্টলি ইনফরমেশন গ্যাদারিং শুরু করে। তো এতটুকু ছিল আসলে আমার জিনিসপাতি বোঝানো। হোপফুলি আপনারা হয়তো বা কিছু ইনফরমেশন পেয়েছেন আর কি, যদি পেয়ে থাকেন তাহলে আমি লাকি আর কি। আমার একটা কোশ্চেন ছিল, এখানে তো একটা টাইম ফ্রেমও থাকে যে উই হ্যাভ টু ডু ইট হ্যাঁ উইদিন হ্যাঁ, ওটাও আছে, ওটা থাকে। আমি ওটাই বলেছি কবে থেকে শুরু করবো এবং কবে পর্যন্ত করবো, ওটা হচ্ছে টাইম ফ্রেম। আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কুইক 2 মিনিটস একটা ব্রেক নিয়ে আসে, তারপর আমি আপনাদের শুনবো যদি কোনো কোশ্চেন থেকে থাকে।
আমি আবার ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন বলেন যদি এর ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমি জানতে চাচ্ছিলাম এই মিটিংটা হুম। থাকবে বিজনেস ম্যানেজার। স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে, এখন আমার নেট প্রবলেম না আপনাদের প্রবলেম আমি বুঝতে পারতেছি না। সরি, মেবি আমার প্রবলেম। মানে আচ্ছা, কারা কারা প্রেজেন্ট থাকবে সেটা জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে বেসিক্যালি হচ্ছে যে যেহেতু এটা টেক রিলেটেড স্টাফ, তো হুম, সেই হুম, ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যে অপারেশন হেড বা বিজনেস হেড সে অবশ্যই যে মানে ক্লায়েন্ট পার্টির পক্ষ থেকে বলতেছি, তো হুম, হুম, অপারেশন হুম। হেড বা বিজনেস হেড এবং সেই সাথে হচ্ছে আপনার যে সিটিও, হ্যাঁ, অথবা সিস্টেম অ্যাডমিন যে এই জিনিসটাকে ফুললি মানে ওয়াচ আউট করতেছেন, অথবা যে কোনো একজন টেক পার্সন যাতে টেকনিক্যাল বিষয়গুলো যেন বুঝে নিতে পারে পেনশন টেস্টিং কোম্পানিদের কাছ থেকে। আর পেনশন টেস্টিং কোম্পানির কাছ থেকে থেকে এই পার্সপেক্টিভ থেকে, মানে যারা পেনশন হুম। টেস্টিং কোম্পানির যারা পার্টটা, সেখান থেকে ইউজুয়ালি হচ্ছে যে লিড পেনশন টেস্টার প্লাস হইতেছে সেখানে সিটিও থাকতে পারে, এবং সেই সাথে হচ্ছে কি লিগ্যাল অ্যাডভাইজার, এবং হচ্ছে আপনার ওই যে বিজনেস ডেভেলপমেন্টের কেউ একজন থাকলে এটা চলে আর কি। আচ্ছা, বা বিজনেস অ্যানালিস্ট যে কোনো একজন। বিজনেস অ্যানালিস্ট, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এটা হচ্ছে আপনার একটা আইডল একটা পেনশন টেস্টিং কোম্পানি আর কি, যেভাবে করে বাংলাদেশের অনেক ক্ষেত্রে এই ফর্ম মানে পুরা স্টেপ গুলাকে আসলে ফলো করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু যারা ফলো করে তারা আসলে গেইনার হয় আলটিমেটলি, কারণ তারা এ জি টু জি, জেড টাই অফকোর্স। আসলে একটা মানে কমপ্লিট প্রসিডিওর থাকে, তো কোনো জায়গায় ফল্ট হলে তাদের জন্য কিন্তু মানে বের হয়ে আসার চান্সেস থাকে। রাইট, হ্যাঁ, সবারই কাস্টমাইজড ইয়ে থাকে, হুম। প্রসিডিউর থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনার কাছে কি কোনো টেমপ্লেটস আছে যেটা আপনি আমাদের হ্যাঁ, সাথে আমি শেয়ার? আমি ওইটা বের করতেছি, তারা আচ্ছা, আমি শেয়ার থ্যাংক করে ইউ। দিব আপনাদেরকে, আমি 3টা ডকুমেন্ট শেয়ার করে দিব আজকে। একটা হচ্ছে যে আপনার কি বলে ওই যে এনডিএ, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটা আমি হুম, হুম, শেয়ার হুম, করে দিচ্ছি। এরপরে হচ্ছে ROE, রুলস অফ এঙ্গেজমেন্ট, এবং হুম, হুম। ফাইনালি হচ্ছে পেনশন টেস্টিং রিপোর্ট টেমপ্লেট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভাই স্টেপ 4 থেকে একটা কোশ্চেন ছিল স্টেপ 4 লাস্টে। থেকে লাস্টে, হ্যাঁ বলেন স্যার কি কোশ্চেন। আর এ রাহাত, এয়ার সরি এ আর রাহাত। এই আচ্ছা বলেন। কোশ্চেনটা হচ্ছে যে এখানে যে এগ্রিমেন্টের যে বিষয়টা, এটা কি তারা দুই পক্ষ নিজেরাই করে না, এখানে কোনো লিগ্যাল এজেন্সি বা কোনো লিগ্যাল, এটা ইউজুয়ালি হচ্ছে আপনার পেনশন টেস্টিং কোম্পানিরা হচ্ছে একজন লিগ্যাল অ্যাডভাইজারকে এখানে করে ইনক্লুড করেন ইউজুয়ালি আর কি, কারণ তারা তো বিজনেস করতেছে, তাদের অপারেশনটা রান করার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার সবই তারা রেডি রাখে। তো ইউজুয়ালি পেনশন টেস্টিং কোম্পানিরা রেডি রাখে, বাট যদি ক্লায়েন্ট কোম্পানি চায় যে না, আমি যেহেতু একটা এঙ্গেজ আসতেছি, একটা লয়ের আন্ডারে আসতেছি, তো তো ক্লায়েন্ট কোম্পানিও তারা একজন ল এক্সপার্টকে বা অ্যাডভাইজারকে সেখানে ইনক্লুড করে। জি আচ্ছা। ভাইয়া রিপোর্টিং কি আজকে দেখাবেন? হ্যাঁ, রিপোর্টটা নিশ্চয় করবো। ভাইয়া একটা অফ টপিক প্রশ্ন করব। না,
আচ্ছা ঠিক আছে। হুম, দাঁড়ান একটা মিনিট, আমি এনডিএ রিপোর্টটা মানে খুঁজে পাচ্ছি না, একটা মিনিট। এনডিএ, এনডিএটা কোথায় রাখছি? হুম, পেয়েছি। সিরিয়াসলি? ঠিক আছে। আমি স্যারের স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিনে কোনো কিছু শেয়ার করিনি। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি দেখা ভাইয়া। যাবে। আচ্ছা ঠিক আছে, নাইস। তো বেসিক্যালি হচ্ছে কি যে মোটামুটি আহ, যারা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত আছি, যদি বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড কাজের সাথে যুক্ত থাকি তাহলে হয়তো বা এনডিএ সম্বন্ধে মোটামুটি টুকটাক ধারণা আছে আর কি। আর যাদের আইডিয়া নেই তাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে কিভাবে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আসলে বানাতে পারবেন। তো জাস্ট এটা একটা মানে এক্সাম্পল স্যাম্পল, এটা এটা এমন না যে একদম মানে কনক্রিটলি এটাকেই ফলো করতে হবে, বাট বেসিক স্ট্রাকচারটা কিন্তু এর উপরে হবে আর কি। এটা হচ্ছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং সেই সাথে আসলে আহ, এটা কবে হইছে, কোন দিন কোন তারিখ, হ্যাঁ, কোন দিনক্ষণ, এমন কি হইতে পারে যে কতদিন থেকে কতদিন পর্যন্ত এটার আসলে একটা মেয়াদ থাকবে, সেই বিষয়টাও আমরা এখানে হয়তো তুলে দিতে পারি। তারপরে কোন দুইটা পার্টির ভিতরে হচ্ছে, সেই দুইটা পার্টির ভিতরে হইতেছে এখানে ইয়া থাকবে, কি বলে, ওই যে নাম লেখা থাকবে। সেক্ষেত্রে আপনারা প্রথম পক্ষ আপনারা হলেন, দ্বিতীয় পক্ষ আপনাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট হচ্ছে হবে। এবং সেই সাথে হচ্ছে যে যদি আরো কোনো কিছু বিষয় থাকে বা কোনো কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো আপনারা মেনশন করতে চান, সেইগুলো হইতেছে আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন, তুলে দিতে পারেন। কোনো এবং এমনও এমনও এগ্রিমেন্টটা তো আছে। হচ্ছে আমাদের সাইড থেকে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। এবং বিষয়টা এরকমও থাকবে যে যদি কেউ যদি ভায়োলেট করে যদি এই ইনফরমেশন গুলো, সেক্ষেত্রে তার কি পেনাল্টি হইতে পারে, এই বিষয়গুলো হইতেছে এখানে হয়তো উল্লেখ করা থাকতে পারে।
ওকে, মানে যদি আপনার যদি মানে কথা হচ্ছে কি যে আপনি কাউকে বলতে পারবেন না, এখন যদি বইলা দেন বা কোন পার্টে যদি বলেন, কতটুকু বলেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েও হচ্ছে এখানে মোটামুটি আপনার ডিটেলস থাকবে আর কি। মানে মোট কথা আমাদের উপরে চাপটা বেশি মুখ বন্ধ রাখার জন্য। হুম হুম। এটা হচ্ছে কি যে চাইলে, সাধারণত কি হতে পারে যদি আমি বলে দিই? শুনেন, আপনি বইলা দিলে কি হইতে পারে, এটা তো আর ক্লায়েন্ট আপনাকে এনফোর্স করতেছে না, জিনিসটা কিন্তু আপনারা উল্টা বুঝতেছেন। আপনি যে ক্লায়েন্টের সাথে একটা কনফিডেন্সিয়াল বিষয় নিয়ে, একটা গোপনীয় বিষয় যে আলাপ করতেছেন, আপনার সাথে কথা বললেও যে একটা কথা গোপন থাকে, এই বিশ্বস্ততা আপনি আপনার ক্লায়েন্টকে শো করতেছেন। কথা কি বুঝতে পারলাম কিনা? ইয়েস। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট, রাইট। তাই না? এই জিনিসটা আপনার পক্ষ থেকে তৈরি করতেছেন। রিমেম্বার, এটা হচ্ছে আপনি মনে করেন পেনশন টেস্টিং কোম্পানি আপনার পক্ষ থেকে এটা তৈরি করতেছেন কি জন্য? আপনি ক্লায়েন্টকে এই সিনসিয়ারিটি দেখানোর চেষ্টা করতেছেন যে আপনি আপনার কথার সাথে কাজের মিল আছে, এবং আপনি যদি কোনো ব্যাপারকে সিক্রেট রাখতে চান তাহলে আপনি এটাকে সিক্রেট রাখেন, এবং তার মানে রিটেন ডকুমেন্টেশন হইতেছে এই জিনিসটা। আচ্ছা ভাইয়া, ব্যাপারটা তো এমনও হতে পারে যে আমি কাউকে আমার একটা ওয়েবসাইট আছে, কাউকে আমি দায়িত্ব দিলাম যে এখানে এখানে কোনো ভার্নাবিলিটি আছে কিনা। তো হুম সে অ্যানালাইসিস করলো, দেখলো যে এখানে ভার্নাবিলিটি আছে। হুম তো আমার সাথে তার কাজ এতটুকুই, সে টেস্টিং করবে, ভার্নাবিলিটি অ্যানালাইসিস করবে। তো হুম শেষ হওয়ার পরে তো তার সাথে আমার সবকিছু কমপ্লিট, কিন্তু সে তো জানলো আমার ওয়েবসাইটে এই ধরনের ভার্নাবিলিটি আছে। হুম সে যদি অন্য কাউকে জানায় দেয়, সে হ্যাক হুম না করলো অন্য কাউ তো হ্যাক করতে পারে, এমন হতে পারে না? হুম। এই জন্য হয়তো বা এরকম একটা এগ্রিমেন্ট হয়। এরকম একটা এগ্রিমেন্ট ফার্স্ট অফ অল হয় কি যে আপনি যে বিষয়ে কথা বলবেন, এই বিষয়ে কথাগুলাই হচ্ছে আমরা কারোর সাথে শেয়ার করব না, কারোর কাছ থেকে থার্ড পার্টি কাউকে বলবো না, এবং কি কি ভাবে বলবো না, কোন কোন অ্যাঙ্গেলে বলবো না, কোন কোন বিষয়গুলোকে সর্বোচ্চ বলতে পারবো, কতটুকু আমরা রিভিল করতে পারবো। ইনফ্যাক্ট যদি কোনো থার্ড পার্টি হেল্প নেওয়া লাগে আমার এই কাজটা করার জন্য, যে আমার এক্সটার্নাল এক্সপার্ট এখানে ইনক্লুড করা লাগবে, তাহলে সেক্ষেত্রে ইনক্লুড করতে গিয়ে আমাকে কাকে জানাতে হবে, কিভাবে জানাতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনার এই এনডি এর মধ্যে ইনক্লুড করা থাকে। এখন একটা জিনিস আপনাকে তো বুঝতে হবে, আপনি যদি মনে করেন যে না, যদি এখন মানুষ যদি বইলা দেয়, আপনি মনে করেন ক্লায়েন্ট, আপনি একটা পেনশন টেস্টিং কোম্পানিকে কাজ দিচ্ছেন, এখন সে যে আরেকজনের কাছে বলা শুরু করলো, এখন আলটিমেটলি একটা ডকুমেন্টেশন, একটা মানে আমি আর ল। পরে কাজ পাবো না আর কি। হ্যাঁ, বুঝি নাই। আমি আর পরে কাজ পাবো না আর কি। না না, আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে মানে কেউ যদি বলতে চায় বা বইলা দেয়, তো সেখানে তো কোনো কিছু করার নাই, তাই না? এখন এটা বলা বা চাওয়াটা ইম্পর্টেন্ট না, রুলস তো মানুষ ভাঙতেই পারে, তো রুলস ভাঙলে তার পেনাল্টি আছে না? আপনার এগুলো বাদ দেন, মানুষ মার্ডার করলে তো একটা পেনাল্টি আছে নাকি? তা তো আছে। তাই না? কিন্তু এটা কি হচ্ছে, এটা খাতা কলমে দেওয়া আছে, এটা একটা বিশ্বাস বা এটা একটা ভরসা যে এই রুলসটা ইম্পোজ করলে মানুষ মার্ডার কম হয়ে যাবে। হুম। জিনিসটা বুঝতে পারলাম কিনা? এখন কেউ যদি রুলস ভাঙতে চায় তাহলে তো সে ভাঙবে, এখন ভাঙার পরে তো কি পেনাল্টি হবে সেটাও হচ্ছে এখানে উল্লেখ করা থাকবে। মনে করেন যে আপনি ডিসক্লোজ করলেন যে এই ইনফরমেশন কেউ জানলে তার বিরুদ্ধে 10 বছরের জেল হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলাম কিনা স্যার? কারণ সে তো আমার দুর্বলতা গুলো যে জানলো, যাকে আমি হুম কাজটা দিলাম, সে যদি হুম। অন্যকে বলে ফেলে, সে তো তা আমার ইয়া হবে। সে নিজে না করলো, কিন্তু কাউকে বললে তো সে হয়তো হ্যাক করতে পারে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে যতটা দুর্বল ভাবতেছেন হচ্ছে সেরকম না, কারণ এই জিনিসটা যখনই মনে করেন যে আপনার এই জিনিসটা এক্সপোজ হয়ে যাবে, বাইরে হয়ে আসবে যে আমার এই জিনিসটা ভালনারেবল আছে, আপনি ক্লায়েন্ট তখনই তো মানে খুব দ্রুত চেষ্টা করবে ওই জিনিসটাকে আপনি প্যাচ আপ করে দেওয়ার, বুঝতে পারছেন? তাহলে সে যদি মনে করেন যে ধরেন কথার কথা কেউ টেস্ট করালো যে জেনে গেল একটা এক্সপোজ হয়ে গেল ভালনারেবিলিটি, তো তারপরে ওটা তো প্যাচ আপ করার ব্যবস্থা তো সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে সে দেখা যাচ্ছে ভালনারেবিলিটি পালো একটা জায়গায়, কিন্তু ভবিষ্যতে সেটা তো থাকতেছে না, সেটা অদূর ভবিষ্যতে হচ্ছে। না, সেটা ঠিক আছে, কিন্তু সৌরভ ভাই, হুম। এটা আসলে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হয়। যেরকম কোনো একটা প্রতিষ্ঠান ধরেন, ক্রিয়েটিভ আইটি ধরেন, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। ধরেন ক্রিয়েটিভ আইটি ধরেন, আহ, প্রতিষ্ঠান কাউকে দিয়া তার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করাইলো। হ্যাঁ, সে সেটা খুঁজে পেলো। এখন সেটা যদি রিভিল হয়, এখানে কিন্তু প্রতিষ্ঠানের একটা মানে ইয়া আছে, মানে একটা সুনামের মানে দুর্নাম হতে রেপুটেশন। পারে, রিপুটেশনের একটা সমস্যা হতে পারে, যে আপনার ক্রিয়েটিভ আইটির এই ধরনের
মানে ভার্নাবিলিটি আছে, বুঝছেন না? এটা একটা প্রতিষ্ঠান তো, তো এটাও হতে পারে আর কি। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, বুঝছেন না? তা তা তো অবশ্যই হতে পারে, কিন্তু এখানে আবার আরেকটা ফ্যাক্টর কাজ করবে। দেখেন, যখন হচ্ছে একজন পেন টেস্টার টেস্ট করবে, ধরেন ক্রিয়েটিভ আইটিতে, সে যখন একটা সমস্যা পাইলো, তো তখন তো আপনার সমস্যাটা যখন ইয়ে হবে, এক্সপোজ হয়ে যাবে পাবলিক আকারে যে ক্রিয়েটিভ আইটির এই জিনিসটা ভালনারেবল, তো তখন তো মোটামুটি তো একটা তো যারা ক্রিয়েটিভ আইটি যারা এই পেন টেস্টটা করাইছে, তারাও তো একটা নলেজও মোটামুটি পাওয়া যাচ্ছে যে এই মানুষটার ক্ষেত্রে হচ্ছে আপনার, মানে তাদেরকে দিয়ে আমরা পেন টেস্ট করাইছি, তাহলে পরে নিশ্চয়ই এক্সপোজ করার ক্ষেত্রে তার একটা হাত আছে, তখন সেক্ষেত্রে তার উপর তার ক্ষেত্রে আইনের ব্যবস্থা, অবশ্যই। আপনার লিগেল ইয়ে, তো এই নানান দিক চিন্তা করে আপনি যতটা ইয়ে ভাবতেছেন, আমার মনে হয় এতটা ইয়ে হবে না। আর বিশেষ করে একটু আগে তো বললামই, আপনার যখন মানে ভালনারেবিলিটি পাওয়ার সঙ্গে সঙ্গে তো ওটা প্যাচ আপ করার তো ব্যবস্থা তো মোটামুটি নেওয়া হয়। তাহলে পরে ধরেন আপনি আমার সার্ভারটা টেস্ট করলেন, করার পরে আপনি একটা সমস্যা আপনি পাইলেন, তাহলে সমস্যা পাওয়ার পরে আমাকে রিপোর্টটা দেওয়ার সাথে সাথেই আমি তো প্যাচ আপ করার জন্য আমি তো শুরু করে দেবো। তো তখন আপনি যদি ওটা এক্সপোজ যদি করে দেন পাবলিকলি, ধরেন ইন্টারনেটে, মানে আরেকজন কেউ তো অ্যাটাক করতে আসলে দেখবে যে না, এটা তো প্যাচ আপ হয়ে গেছে। হুম, ঠিক আছে, এটা ঠিক আছে। আপনারা যে কি পয়েন্ট নিয়ে কথা বললেন আমি কিছুই বুঝলাম না, এত মাথা ব্যথা কেন? না, আচ্ছা ভাই, অবশ্যই। আমি আমি একটা কথা বলি। আমি এনমেপ দিয়া যখন ওই ইয়াতে আপনারা ওই ক্লাসের পরে আমি এটা প্র্যাকটিস করে না, মানে আমি তো হুম বাসায় বসে প্র্যাকটিস করছিলাম। হুম। তো ক্রিয়েটিভ আইটির একটা পোর্ট আমি খোলা পাইছি, এইটি আচ্ছা। নাকি 1880 মনে হয়, খুব সম্ভবত, আমার এই মুহূর্তে মনে নাই। হুম। একটা পোর্ট আমি খোলা পাইছি, এটা আসলে আহ বুঝতেছি না আর কি। হ্যাঁ, একটা হানি এটা কি পট ছিল সম্ভবত। তা আপনারা এই টিপোট খোলা পাইছেন, হ্যাঁ, তো এখন কি হয়েছে? কি জ্ঞাত সারে হয়েছে নাকি অজ্ঞাত সারে হয়েছে, আমি আসলে বললাম আর কি। আপনারা কি 80 পোর্ট খোলা পাইছেন? খুব সম্ভবত আমি 80 ফুট এই মনে যে হয় এইট খোলা পাইছি। জিরো এটা? হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, তা এখন এখন কি করতেছেন বলেন? না না, আমি কিছু করতে চাই না, উনি ম্যালওয়্যার ইনজেক্ট করবে মনে হয়। ওপেন ছিল। আচ্ছা, ম্যালওয়্যার ইনজেক্ট করেন। বলেন শোনেন, আর কি কাকে। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি যে আপনাদের এই যে ল নিয়ে আমরা একটা ফুল সেশন রাখছি, যে মেন পার্টিকুলার যে ল গুলো আসলে জানা উচিত একজন সাধারণ মানুষ। আমরা তো কেউ লয়ার এখানে নাই, তাই না? কেউ লয়ার আছে এখানে? নাই মনে হয়। তো আমাদের ল নিয়ে কিন্তু আমাদের আইডিয়া নাই, কিন্তু আমরা সবাই জানি যে ভাই মানুষ। আমি আছি, হ্যাঁ, আচ্ছা, কে বললো? ইয়ার রাহাত ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি লয়ার। আচ্ছা, যাক, তাহলে ভালো লাগলো আর কি, যাক আপনাদের তাহলে টিমের মধ্যে একজন লয়ারও পাওয়া গেল। গ্রেট। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা সাধারণ মানুষ জানি যে মানে বাংলাদেশের ল হিসাবে, কি জানি দণ্ডবিধি বলে এটাকে, দণ্ডবিধি হিসাবে আপনি মার্ডার করলে কি শাস্তি হবে এটার অনেক যারা লয়ার তারা ডিটেলস বলতে পারবে। কিন্তু আমরা যারা মানে আমজনতা, ম্যাঙ্গো পিপল, আমরা কিন্তু জানি যে ওই মুভি দেখতে দেখতে আমরা শিখছি যে মার্ডার করলে হচ্ছে আপনার 14 বছরের জেল, যাবজ্জীবন জেল, অথবা অথবা হচ্ছে ফাঁসি। নাকি আমি কি ভুল বললাম কিনা? না, তাহলে এতটুকু পর্যন্ত তো আমরা তো জানি, তাই না? তো এরকম কিছু বেসিক কিছু ল নিয়ে আমি কথা বলবো, সেখানে আপনারা দেখেন যে সামান্য যদি আপনার একটা ফোন, আপনার হাতের ফোনটা নিয়ে যদি আমি 2-3 বার যদি প্যাটার্ন লক ট্রাই করে খোলার চেষ্টা করি, তাহলে, এবং এটা যদি আপনি আমাকে যদি মানে ভিডিও সহ প্রমাণ করতে পারেন, বা এনিওয়ে আপনি কোনোভাবে প্রমাণ করছেন যে আমি আপনার ফোনে আমি প্যাটার্ন খোলার চেষ্টা করছি, 2বার ট্রাই করছি, এইটা বইলা আপনি সিভিয়ার লেভেলের চার্জ করতে পারেন, এবং সেই চার্জে আমার 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে, অসম্ভব কিছু না। বড় লোক হওয়ার নিনজা টেকনিক। কথা বুঝতে পারলাম? জি। জি আচ্ছা, ভাইয়া। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে এই বিয়ারটা দিয়ে দিব, তারপর আপনারা পড়বেন। এখানে জাস্ট একটা টেমপ্লেট মতো দেওয়া, এটাই যে ফুল ফলো করতে হবে কিংবা যা যা লেখা আছে সবই থাকতে হবে কিনা এমন কোনো কিছু আসলে এখানে নাই, এমন কিছু নাই। তো মেন কথা হচ্ছে কি জাস্ট একটা আইডিয়া নেওয়া যে আমাদের এনডিএ তে কি থাকতে পারে আর কি। ঠিক আছে? তো আপনারা এনডিএ দেখেই এত বেশি চিন্তায় পড়ে গেলেন, আমার তো আরো 2টা তো এখানে আছে, তাই না? আরো 2টা হইতেছে শীট আছে। তো নেক্সট হচ্ছে যে আপনাদের হচ্ছে রুলস অফ এঙ্গেজমেন্ট। এই রুলস অফ এঙ্গেজমেন্টের জিনিসটা হচ্ছে কি যে আপনার যে কোম্পানি, সেই কোম্পানি ওই যে ফয়সাল আহমেদ স্যার যেটা আমাকে একটু আগে বললেন
যে একটা টাইম ফ্রেম থাকে, সেই টাইম ফ্রেমের কথাগুলো কিন্তু এখানে কিন্তু উঠে আসে আর কি। তো সেখানে হচ্ছে কি যে দেখেন যে আপনার এটা রুলস অফ এঙ্গেজমেন্ট এবং এটা নিস্টের একটা ধারা হিসাবে এটা তৈরি করা হয়েছে, চাইলে অন্যগুলো ফলো করতে পারবো। বাট নিস্ট যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে হিউজ পরিমাণ করে, কি বলবো, স্টাডি করে প্লাস রিসার্চ করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওদের অনেক প্রিবিল্ড জিনিসগুলোই আসলে ইউজ করলে খুব দ্রুত হয়তো সময় হয়তো বেঁচে যায় আর কি। তো সেখানে কিন্তু যে কবে থেকে কত পর্যন্ত ভ্যালিড, কবে থেকে কবে পেনশন টেস্টিং করা হবে, যদি পার্টিকুলার কোনো জায়গায় পেনশন টেস্টিং করা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসে আর কি। যেমন এই যে এক্সটার্নাল পেনশন টেস্টিং, ইন্টারনাল পেনশন টেস্টিং কবে কবে করা হচ্ছে, হ্যাঁ, কে কি করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু উঠে আসে। আমাদের টেস্টের স্কোপ, এই যে যে টাইমটা এখানে দেওয়া আছে, যে 20 জানুয়ারি থেকে 2015 সাল থেকে 31 এপ্রিল 2015 সাল পর্যন্ত পেনশন টেস্টিংটা করা হবে, এক্সটার্নাল এবং ইন্টারনাল, সেই টাইমিংটা হুম, এখানে আছে। জেনারেল অ্যাপ্রোচ কোন কোন অ্যাপ্রোচে শুরু হবে, কিভাবে শুরু করা হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে মোটামুটি বলা আছে। কোন কোন স্টেপ গুলোকে ফলো করা হচ্ছে সেই স্টেপ গুলো এখানে দেওয়া আছে। আমি বলেছিলাম যে পিটিএস যে দেখতে পেয়েছি 7টা স্টেপ ফলো না করলেও চলবে, মানে 7টা স্টেপই হুম। রাখতে হবে এমন কোনো কিন্তু নাই, গ্যারান্টি নাই। তবে হচ্ছে যে ওই অবশ্যই করতে হবে, কি বলে, ওই যে সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করতে হবে আর কি, অর্থাৎ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আগে কোনো অবস্থায় এক্সপ্লোরেশন আগে চলে আসবে না। সবাই একটু হোল্ড করে, আমার একটা কল আসছে, আমি অ্যাটেন্ড করি। জি। আচ্ছা, তো কি বললাম যে ডিসকভারি, আচ্ছা, যে স্টেপ গুলো বললাম, যে স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে, সেই স্টেপস গুলো আমি এখানে লিখে দিচ্ছি। এটা কম বেশি হতে পারে, অনেকে চাইলে পোস্ট এক্সপ্লয়টেশন নাও চাই, এখানে দেখতে পাচ্ছি পোস্ট এক্সপ্লয়টেশন নাইও, আবার অনেকে আছে থ্রেট মডেলিংও চায় না। এবং রিসেন্ট একটা প্র্যাকটিস শুরু হয়েছে, যারা থ্রেট মডেলিংটা খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না, মোটামুটি থ্রেট মডেলিং স্টেপটা স্কিপই করে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা লিখবো না, এবং সেই টেস্টের জন্য কি কি লাগবে, কোন কোন টুল ব্যবহার করব, এই যে এখানে কোন কোন টুল ব্যবহার করব, কোন কোন মেথড ব্যবহার করব, এই জিনিসগুলোও কিন্তু হইতেছে আমাদের এখানে উঠে আসতে হবে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু নিসাসের কথাও কিন্তু আছে, এখানে টেনেবল নিসাস যে আমরা সিকিউরিটি অ্যাসেসমেন্ট করব, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করব। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের উঠে আসতেছে। এবং সেই সাথে কোন কোন বিষয়গুলোকে আমরা টেস্ট করব, লজিক্যাল, ফিজিক্যাল, পার্সোনাল, সবকিছু মিলিয়ে এটা মেইনলি ডিজাইন, এই যে আরো এই যেটা এটা ডিজাইন করা হয়েছে হচ্ছে আপনার ওই হিসাবে ওএস এস টিটিএম এর উপর বেস করে, খুব সম্ভব যতটুকু মনে পড়ে। যাক বাদান। তো এইটা হচ্ছে ফিজিক্যাল, লজিক্যাল প্লাস আর কোথায় কোথায় লোকেশনে আমি এটাকে টেস্ট করব, হ্যাঁ, ডাটা সেন্টার টেস্ট করব, কোন কোন ডাটা সেন্টারে টেস্ট করব, কোথায় টেস্ট করব, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে, মানে পুরো একটা বলতে গেলে প্রজেক্ট বা প্রসিডিওরের একটা প্ল্যানই আমি এখানে তুলে ধরতেছি, যে কিভাবে কাজটা করব সেটা সুন্দর করে আমাকে এখানে কিন্তু আহ বলতে হবে আর কি। তো এবং তার সাথে সাথে আমি কোন কোন জায়গায় যখন কাজ করব, কার সাথে আমার কন্টাক্ট করা লাগবে, কোন কোন বিষয় করা লাগবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আমার উঠে আসতেছে। কি কি রুলস এন্ড রেগুলেশন আমরা আসলে ফলো করব কাজ করার সময়, সেই জিনিসগুলো আমার এখানে একটা একটা করে এখানে উঠে আসতে হবে। কোনটা করব, কোনটা করতে পারি, ইন কেস যদি আমি পাই তাহলে কোনটা করতে পারি আমার বাউন্ডারি ব্রেক করার জন্য, এবং কোনটা আমি আর কখনোই করব না, সেই জিনিসগুলো হচ্ছে আমার এখানে চলে আসতে হবে আর কি। এবং দেখতে পাচ্ছি যে এখানে কিছু চেক লিস্ট আছে, যে এখানে ক্লায়েন্ট দেখা যাচ্ছে কি যে সে অ্যালাউ করতেছে কি অ্যালাউ করতেছে না, মানে স্কোপ ডেফিনেশন যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো সেই এটা হইতেছে কি আমার এখানে সুন্দর লিস্ট করে দেওয়া, অনেক কাছে লিস্ট করে দেয়, অনেক কাছে এরকম ইয়েস নো করে বানায় দেয়, যেভাবে সুন্দর লাগে দেখতে এবং সহজে দ্রুত করা যায়। তো বিষয়টা হচ্ছে এরকম কি যে ক্লায়েন্ট তো চাবে না যে নিজে বসে বসে টাইপ করুক, সে অবশ্যই তো মানে যারা কাজ করবে তাদের কান্দেই চাপাই দিবে আর কি। তো এই জন্য এটা একটা গুড প্র্যাকটিস, যে যা যা করতেছেন আপনি লিখে দিলেন, লিখে দেওয়ার পরে ক্লায়েন্ট খালি জাস্ট টিক মার্ক মেরে মেরে তাদের মানে করে দিল আর কি, কাজটা দেখাই দিল আর কি। তো এই হইতেছে কিভাবে ইনসিডেন্ট ডিটেকশন রেসপন্স হবে,
আর বাদ বাকি যে কিভাবে ভালনারেবিলিটি নোটিফাই করা হবে, হ্যাঁ, কিভাবে আমি সাসপেনশন টেস্টিং করব এবং কিভাবে আমি টেস্টটাকে মনিটর করব, স্ট্যাটাস কিভাবে আপডেট দিব, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে মোটামুটি এখানে সুন্দর করে দেওয়া আছে। আমার কাছে ফরম্যাটটা ভালো লাগছে, মোটামুটি সবকিছুই কভার করে। তো এর জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা শো করলাম। এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব ক্লাসটা শেষ হওয়ার পরে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে বিষয়টা, সেটা হচ্ছে পেনশন টেস্টিং রিপোর্ট। এবং এই পেনশন টেস্টিং রিপোর্টের হচ্ছে কি কি মুখ্য বিষয়গুলো থাকে সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি আর কি। তো প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের তো এই যে কাভার পেজের ভিতরে তার ভার্সন, প্রজেক্ট আইডি কি, ভার্সন কি, কোন ডেট এটা পাবলিশ হচ্ছে, কারা তৈরি করতেছে এবং তাদের নাম টাম কি, এই জিনিসগুলো হচ্ছে তাদের লোকেশন কি, এগুলো থাকবে আর কি। অবশ্যই ডিসক্লেমার থাকতে হবে যে এই পেনশন টেস্টিং এর রিপোর্টটা আসলে কে কে নিবে, হ্যাঁ, বা কাদের জন্য, কিসের জন্য, কারা তৈরি করছে, এই ডিসক্লেমার থাকতে হবে। কনফিডেন্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে, কারা কারা দেখতে পাবে, কতটুকু বন্ধু দেখতে পাবে, এই জিনিসগুলো কিন্তু আমার এখানে স্টেটমেন্টে আসতে হবে। এবং কার সাথে আসলে কন্ট্যাক্ট করা হয়েছে, অর্থাৎ দুই পার্টির ভিতরে কাদের সাথে এই কন্ট্যাক্ট করা হয়েছে, সেই বিষয়টা মানে একদম ফাইনাল যে গিয়ে সেই তাদের অ্যাড্রেস, সরি অ্যাড্রেস না, তাদের নেম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল, এগুলো থাকতে হবে। মানে কনসার্ন পার্সন যারা আর কি এই রিপোর্টের উপরে, কারণ দুই পক্ষ এখানে আছে, যারা ক্লায়েন্ট তাদের সিস্টেমকে টেস্ট করা হয়েছে আর যারা সিস্টেমকে টেস্ট করছে। আর এখানে হচ্ছে টেবিল, কোন কোন টেবিলে কি আছে না আছে, এইটার ভার্সন হিস্টোরি, যে যদি যে কোনো রকমের রিভিশন হলে সেই রিভিশনটা কবে করা হয়েছে, কে করছে, আর কোন রিজনে হয়তো বা করা হয়েছে, তার একটা ব্রিফ একটা ডিসক্রিপশন হয়তো থাকতে পারে সেখানে। এরপরে হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ওভারভিউ, কবে থেকে কবে করা হয়েছে, কোন স্টেপটাকে ফলো করা হয়েছে এবং সেই স্টেপের ভিতরে কিভাবে ফাইন্ডিংস গুলো আসছে, সেই জিনিসগুলো হয়তো বা একটা ব্রিফ, কি বলবো, আর্কিটেকচার, সরি ব্রিফ একটা ওভারভিউ, হ্যাঁ, গ্রাফিক্যাল ওভারভিউ। এটা দেওয়া হয় বেসিক্যালি হচ্ছে কি, এই রিপোর্টটা কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের লোকজনও দেখে, আবার হচ্ছে যে কি যে টেকনিক্যাল এন্ডের লোকজনও দেখে, দুই এন্ডের জন্য বানাইতে হয়। তো এগুলোতে ম্যানেজমেন্ট এন্ডের লোকদের দেখার জন্য তারা এই বিষয়গুলোকে বুঝতে পারে যে হ্যাঁ, এইভাবে আমাদের রিপোর্টটা করা হয়েছে এবং কোন কোন স্টেপ এবং মেথড গুলাকে, কোন 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 মেথডে, কোন প্রসিডিউরে কোন স্টেপ গুলো নেওয়া হয়েছে, সেইগুলো হচ্ছে এখানে আসে। পরবর্তীতে হচ্ছে সিভিয়ারিটি ফাইন্ডিং বা সিভিয়ারিটি রেটিং, এটা নিয়ে কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা কিন্তু ডিসকাস করা হয়েছে, তো সেটারই একটা এখানে দেওয়া। এটা ছাড়াও যদি কোনো কাস্টমাইজ থেকে থাকে যে আপনারা এই এই বিষয়গুলোকে এত পরিমাণ রেটিং দিচ্ছেন, সেটার হয়তো বা কাস্টমাইজ কোনো একটা স্কেল হয়তো থাকতে পারে। বাট বেসিক্যালি এটা একটা গুড তো না, সেফ বেট হচ্ছে যে আপনি কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডকে যদি আপনি যদি রাখেন, যেমন এখানে সিভিএসএস ভার্সন 3 কেই আপনার স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে সিভিআরটি রেটিং এর জন্য। তো এটা রাখলে পারে আরো জিনিসটা সুবিধা হয়, নিজের রিপোর্টটার উপরে একটা স্ট্রং লজিক দাঁড় করানো যায় আর কি। এটা ছাড়াও এরপরে কোন কোন ফেজ থাকতেছে, ডিসকভারি, রিকগনিসেন্স, ভ্যালিডেশন এবং এক্সপ্লয়টেশনের ব্যাপারেও আপনি কিছুটা কথাবার্তা বললেন। এবং এরপরে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কোপটাকে ডিফাইন করা। সেটা হচ্ছে যে যে পরিমাণ ইয়া দেওয়া হয়েছে, ওই যে হোয়াইট বক্স পেনশন টেস্টিং এর কথা যে মানে বলা হয়েছিল যে ইউজার অনেক ইনফরমেশন দিয়ে দিবে, তো কি কি ইনফরমেশন দিবে এবং কোথায় কোথায় আমরা থাকবো, সেই জিনিসগুলো কিন্তু এখানে স্কোপের ভিতরে বলে দেওয়া হচ্ছে। কোন কোন জিনিসগুলা বাদ দেওয়া হয়েছে, সেই জিনিসগুলা স্কোপ এক্সক্লুশন রাখা হয়েছে, এবং ক্লায়েন্ট কি কি শেয়ার করেছে, সেই জিনিসগুলো হয়তো বা এখানে আমরা একটা লিস্টিং করতে পারি। যেমন ইউজার ক্রিডেন্সিয়াল হতে পারে, আইপি অ্যাড্রেস হতে পারে। ইন্টারনাল পেনশন টেস্টিং এর জন্য তো আপনাকে তো একটা ইয়া লাগবে, একটা আইপি লাগবে, যেটাতে আপনি আপনার নিজের পিসি কে কানেক্ট করবেন। তো সেটা হচ্ছে কি, আপনি এখানে ওই আইপিটা লিখে দেন যে আমি এই পিসিতে এখানে কানেক্ট করছিলাম। এরপরে যে পার্টটা আমরা দেখতে পাইতেছি, এই জিনিসটা হইতেছে ম্যানেজমেন্ট, শুধুমাত্র মানে স্পেসিফিক্যালি ম্যানেজমেন্ট পিপলদের জন্য, সেটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি, অর্থাৎ এক্সিকিউটিভ পিপলদের জন্য হচ্ছে এই সামারিটা তৈরি করা। সেখানে কি কি টুলস দিয়ে এটাকে স্ক্যান করা হয়েছে, কবে কবে স্ক্যান করছি, কোন কোন বিষয়ে স্ক্যান করছি, স্পেশালি পুরা ইয়াটার মানে যতগুলো স্কোপ দেওয়া হয়েছিল সবগুলার ওভারঅল সিকিউরিটি লেভেলটা কেমন মনে হয়েছে, সেই জিনিসটাকে বোঝার জন্য এখানে দেওয়া। তো আমার এখানে এই পাই চার্টটা ড্র করাটা খুব বাজে হয়েছে আর কি, এই জন্য আগের থেকে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে আপনার কোনটা এইটা, মানে এখানে মডারেট বলা হচ্ছে কি যে মিডিয়াম লেভেলের ভালনারেবিলিটি আছে, ভালনারেবিলিটি অনেক লো আছে, ক্রিটিক্যাল লেভেলের ভালনারেবিলিটি আছে, ক্রিটিক্যাল লেভেলের হাই লেভেলের ভালনারেবিলিটি আছে। এই জিনিসগুলো এখানে জাস্ট মানে এই পেজটা হচ্ছে ম্যানেজমেন্টের লোকজন দেখেই মনে করেন যে
হার্ট অ্যাটাক করে ফেলবে আর কি, এরকম একটা পেজ তৈরি করা হয়। তো এইটুক পার্ট হচ্ছে ম্যানেজমেন্ট এর জন্য, টেকনিক্যাল পিপলও দেখতে পারবে, বাট স্পেশালি ম্যানেজমেন্টের জন্য হচ্ছে সেই পার্টটা, এবং পার্টিকুলারলি এই এক্সিকিউটিভ সামারি পার্টটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য। আপনার পেনশন টেস্টিং রিপোর্ট এই স্ট্যান্ডার্ডে বাঁধতে হবে এমন কোনো কথা না, বাট অবশ্যই অবশ্যই হচ্ছে এই স্কোপ ডেফিনেশন যেটা স্কোপ আর হচ্ছে সে এই এক্সিকিউটিভ সামারি, এটা থাকতেই হবে, এই নামেই থাকতে হবে। এবং সেখানে গিয়ে হচ্ছে আপনি অবশ্যই ওই টাইপের কথাবার্তা লিখবেন যে টাইপের কথাবার্তা আসলে লেখার কথা, এবং এটা অবশ্যই কিন্তু নন টেক ফ্রেন্ডলি হইতে হবে, অর্থাৎ টেকনোলজিক্যাল কোনো কথাবার্তা এখানে ইনক্লুড করা যাবে না। এটা এমন কথাবার্তা বলতে হবে যেন ইন জেনারেল পিপল যেন বুঝতে পারে, স্পেশালি ম্যানেজমেন্টের লোকজন বুঝতে পারে। টুলসের নাম আপনি বলতে পারেন, আপনি সেখানে কিন্তু এটা উল্লেখ করে দিতে পারেন যে এই টুলসটাও কিন্তু এটা কাজ করে না, নিসাস আমরা ভার্নাবিলিটি স্ক্যানিং করেছি নিসাস দিয়ে, এরকম কথাবার্তা আপনি যদি বলে দেন যে আমরা নিসাস ব্যবহার করছি, তাহলে কিন্তু আবার জিনিসটা ঝামেলা। যদিও এখানে ডিরেক্টলি আপনার ওই টুলস এর নাম দিয়ে দেওয়া হয়েছে, বাট এটা একটা গুড প্র্যাকটিস যে আপনি ওইভাবে কাজটা করা। এবং কেমন আপনার সিকিউরিটির অবস্থাটা, গুড বেটার বেস্ট, হ্যাঁ কোনটা আছে, তো সেটা হচ্ছে আপনার এটা সুন্দর করে এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, লো, হাই, ক্রিটিক্যাল, মডারেট কোন টাইপের অবস্থায় আছে, সেটাও আপনাকে এটাকে একটা ওভারঅল ভাবে আপনাকে ক্যাটাগরাইজ করে বলতে হবে আর কি। তো এর পরের পার্ট গুলা চলে আসতেছে হচ্ছে সম্পূর্ণ হাইলি টেক বেজ আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে টুলস গুলাকে আমি ব্যবহার করেছি, সেই টুলস গুলার নাম, কোন পারপাস, টুলস গুলার নাম, কোন পারপাস, এবং ওই স্কোপের কোন কোন স্কোপের উপর এটাকে অ্যাপ্লাই করা হয়েছে, সেই স্কোপ গুলোর নাম এখানে ডান পাশে তুলে দেওয়া হয়েছে। এবং এর তো গেল আমার টুলস এর লিস্ট। এখন আমি ওই টুলস গুলা দিয়ে আমি ডিরেক্টলি কি কাজ করতেছি বা কি ফাইন্ডিং করতেছি তার ডিটেল রিপোর্টটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে। এখানে কোন স্কোপের জন্য আমি কোন আউটপুটটা পাইলাম সেটা হচ্ছে আমার এখানে একটা একটা করে দেওয়া। আর এটা হচ্ছে যদি এরকম থাকে যে আমি একটা টুল শেষ হইলো, পরবর্তী টুলস আমি এভাবে আলাদা করে আমি একদম হেডিং করে কালার করে আমি দিয়ে দিলাম যে পরবর্তী টুলস দিয়ে আমি কি পাইছি এবং কার উপরে অ্যাপ্লাই করছি এবং কি পাইছি, এইটুকু। এই গেল হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। পরবর্তী থাকে হচ্ছে আমার ভালনারেবিলিটি স্ক্যানিং রিপোর্ট, অর্থাৎ ভালনারেবিলিটি স্ক্যানিং করার পরে আমি কি পাইছি। তো প্রথমত ভালনারেবিলিটি স্ক্যানিং করার জন্য আমি যে টুলস গুলোকে ব্যবহার করছি, সেই টুলস গুলা কোন কাজের জন্য কি খুঁজতে গিয়ে আমি এটা ব্যবহার করছি সেটা, এবং কার উপরে আমি অ্যাপ্লাই করছি, এইটা হচ্ছে আমার ডান পাশে লেখা। এবং আলটিমেটলি আমার ওই রিপোর্টটা যে আমি পেলাম, এনএফ স্ক্যানিং করে রিপোর্টটা যে পেলাম, সেই রিপোর্টটা আমি এখানে বের করে দেখাচ্ছি যে আমি কি কি পাইছি, এবং সেটা পাওয়ার পরে আমি এটার মধ্যে কি কি ছিল সেই জিনিসগুলো হচ্ছে আমি খুঁজে এখানে বের করে দেখাই দিলাম যে আমি এই ভার্সনগুলোকে পাইছি আমার এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে গিয়ে। পরবর্তী হচ্ছে এক্সপ্লয়টেশন। এই পার্টটা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাকের জন্য। এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে যে আপনার ভালনারেবিলিটি যে এক্সপ্লয়েট করতেছেন সেই এক্সপ্লয়েটের ডিটেলস থাকতে পারে, কি ধরনের ভালনারেবিলিটির উপর এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে তার কিছু ডিটেলস থাকতে পারে। এবং পরে থাকে হচ্ছে কি প্রুফ অফ কনসেপ্ট বলে, এটাকে একটা টেকনিক্যাল টার্মও আছে, সরি টেকনিক্যাল ভাবে এটাকে বলা হয় হচ্ছে পিওসি বলে, সংক্ষেপে পিওসি। হ্যাঁ, যে কোনো পেনশন টেস্টারকে পিওসি বলে সে বুঝে যাবে যে প্রুফ অফ কনসেপ্ট। তো এখানে আমি বলেছি যে ভালনারেবিলিটির বিষয়ে আরো কিছু কথাবার্তা থাকে, যেমন হচ্ছে কি যে এটাকে কোন টাইপের ভালনারেবিলিটি পাওয়া গেছে, সেটা হচ্ছে যে রিস্ক, এটা কি ধরনের ভালনারেবিলিটি, ক্রিটিক্যাল লেভেলের ভালনারেবিলিটি, কোথায় পাওয়া গেছে তার লোকেশন, এবং তার সম্বন্ধে কিছু ভালো মন্দ কথা, যে ভালনারেবিলিটি আসলে কেমন, এটা আসলে কেন ক্রিটিক্যাল, কোথায় হয়তো পাওয়া গেছে, সর্বপ্রথম কোথায় দেখা গেছে হয়তো, এই টাইপের কিছু কথাবার্তা থাকতে পারে। বাট এইটার সাথে আরো কথার সাথে আপনাকে আরো জোর দেওয়ার জন্য, আপনার পয়েন্টের উপরে আরো এমফেসাইজ করার জন্য আপনি যেটা করতে পারেন যে এখানে এই যে সিভি নাম্বার আমি কিন্তু দেখিয়েছিলাম ভার্নারেবিলিটি অ্যাসেসমেন্টে, সেটা রেফারেন্স হিসেবে আপনি এখানে রেফারেন্স গুলোকে তুলে দিতে পারেন। আপনি 4, 5টা 10টা যা পারেন এটা আপনার ইচ্ছা, হ্যাঁ একটা দিলেও চলবে, বাট রেফারেন্স দেওয়াটা ভালো। তাতে হচ্ছে কি যে আপনার রিপোর্টের ভিতরে তো অল্প একটু ব্রিফলি লেখা আছে, বাট ইন ডিটেলস যদি কেউ জানতে চায় তাহলে সেই সিভি নাম্বারে গিয়ে সে হয়তো ওইটা সম্বন্ধে জানতে পারবে। এরপরে হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আমি পুরো এক্সপ্লয়টেশনটা কিভাবে করলাম, এই এক্সপ্লয়টেশনটা হইতেছে আমি স্টেপ বাই স্টেপ লিখবো, বাংলা স্টাইলেও লিখতে পারি। অ্যাটলিস্ট একজন টেকনোলজি পার্সন, একজন টেক পার্সন, সে যদি পুরো সিস্টেমটাকে আবার, অর্থাৎ পুরো ভালনারেবিলিটিকে আবার যদি রিক্রিয়েট করতে চায়, তাহলে সে যেন সেটাকে রিক্রিয়েট করতে পারে, সেই জন্য হচ্ছে এইটা সুন্দর করে একটা এক্সপ্লয়টেশনের ইয়াটা দেওয়া, এই যে স্টেপ বাই স্টেপ দেওয়া। কিছু কিছু কমান্ড দেওয়া আছে এখানে, ও আচ্ছা কমান্ড গুলো এখানে লেখা নেই, আচ্ছা
আমি কমান্ড ওয়ালা একটা আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করব। তো ওইখানে হচ্ছে কি যে আমরা লাস্টে যে ভিএস এফটিভিটি করলাম না, যেটা ডিরেক্টলি আমরা রুট অ্যাক্সেস পাইছিলাম, ওই ডিরেক্টলি রুট অ্যাক্সেস ভালনারেবিলিটিটা কিভাবে লিখতে হবে, স্ক্রিনশট দিয়ে কিভাবে ডেসক্রিপশন লিখবো, ওইটার ভার্সনটা আছে। ওই ভার্সনটা আমি আপনাদেরকে দেই নাই। তো ওই ভার্সনটা আমি শেয়ার করে দিব। ওইটা শেয়ার করলে তখন আপনারা বুঝতে পারবেন যে এই পিওসিটা লিখতে হয় কিভাবে। বেসিক্যালি পিওসিটা লিখতে হয় হচ্ছে যে আপনার কিছু কথাবার্তা থাকবে, এবং সেই সাথে হচ্ছে যে আপনি কেমনে করছেন, কিভাবে করলেন, এবং আপনার কম্পিউটারের আউটপুট কিরকম এসেছিল সেটারও একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেওয়া। তো এর পরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ইম্প্যাক্ট, অর্থাৎ সিভিএস স্কোরে এটা কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলেছে, এবং আমাদের যে ইনফরমেশন অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের অনুসারে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস, কমপ্লেক্সিটি, অথেন্টিকেশন যদি দিতে চাই, নন রিপিটেশন দেওয়া যায়। এইটার ভিতরে আসলে কোনটার মধ্যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে বা কতটুকু ইম্প্যাক্ট ফেলে, সেই বিষয়গুলো আপনার এখানে দিতে পারেন আর কি। এবং সেই সাথে হচ্ছে কি রেকমেন্ডেশন, সেটা হচ্ছে কি যে কি চেঞ্জ করলে আপনার ওইখানে এটা সিস্টেমটাকে উন্নত হবে। যেমন ভিএসএফটিভিটির জন্য ছিল হচ্ছে কি আমার ভার্সনটাকে আপগ্রেড করলেই আমার এটা ইয়া হয়ে যাবে, ভালনারেবিলিটিটা প্যাচ আপ হয়ে যাবে। তো এরকম কিছু রিকমেন্ডেশন থাকতে পারে। বাট এখানে একটা কথা আছে যে ইউজুয়ালি পেনশন টেস্টিং এর আসলে 3 ধরনের বিলিং হয়। প্রথম বিলিংটা হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য বিলিং হয়, যে আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করেছেন কিন্তু পেনশন টেস্টিং করলেন না। বাট আপনি যদি বলেন যে না, ক্লায়েন্ট যদি চায় যে না আমাকে পেনশন টেস্টিং করে দেখা দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার পেনশন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনশন টেস্টিং এর উপর আপনার বিলিং হবে। আর থার্ড ক্যাটেগরি হচ্ছে যে যদি এরকমও ক্লায়েন্ট বলে যে আমাকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে দিতে হবে, আমাকে পেনশন টেস্টিং করে দেখাই দিতে হবে যেটা ভালনারেবল এবং এটাকে এক্সপ্লয়েট করা যায়, এবং কি করলে আমার এটাকে এক্সপ্লয়েটেশন থেকে আমি মানে এই ভালনারেবিলিটি থেকে বাঁচতে পারি, অর্থাৎ রেকমেন্ডেশন। তো এই 3টা ফেজে আসলে বিলিংটা হয়। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট একটা ফেজ, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনশন টেস্টিং একটা ফেজ, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনশন টেস্টিং এবং রেকমেন্ডেশন, এটা হচ্ছে আর একটা ফেজ। যত বেশি ডিপে যাবেন তত বেশি এটা প্রাইসিংটা বাড়তে থাকে। তো এটা লিমিটেশনস যদি কি 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 করতে পারেননি, কি কি করাটা সুযোগ হয়নি, সেই জিনিসগুলো হয়তো বা লেখা যেতে পারে, না লেখলেও চলে, সমস্যা নাই। আর লাস্ট হচ্ছে কি যে এন্ড অফ দ্য পেজ আমাদের পেশেন্ট টেস্টিং রিপোর্টটা শেষ। তো আমি জানি হুট করে জিনিসটা দেখলেই আসলে বোঝা যায় না, তো সেজন্য হচ্ছে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনারা এই যেটা এই ক্লাসের ভিডিওটা ঠান্ডা মাথায় একটু আরেকবার দেখবেন, দেখে জিনিসটাকে আমার মনে হয় বোঝার চেষ্টা করবেন যে জিনিসটা আসলে কিভাবে হইলো আর কি। আমার মনে হয় অনেক কিছুই মনে হয় মাথার উপর দিয়ে গেছে। ওই সহজে কিছু না। না ভাইয়া, বুঝতে পারছি। হিসাবে কিন্তু ক্লাসটা নন টেকনিক্যাল ক্লাস, টেকনিক্যাল কোনো ক্লাস না আজকে। স্যার এটা কি 4 মাস মেয়াদি কোর্স না 6 মাস মেয়াদি কোর্স? আমার কাছে তো এটা স্যার 1 বছর মেয়াদি করা দরকার। দ্যাট ইজ এ গুড কোয়েশ্চেন। স্যার এর তো অবস্থা আমার মনে হয় এটা যদি আমরা ক্লাসে করতাম, যে আমাদের স্কুল কলেজ বা মাদ্রাসায় যে আমাদের যে ক্লাস হয়, আমার তো মনে হয় সারা বছর ক্লাস করাইতে হইতো। তারপরে দেখা যাইতো যে সপ্তাহে 2টা ক্লাস করি আর 5 দিন প্র্যাকটিস করি, তারপরে দেখি যে মাথায় টোকা দিলে কোনো টন শব্দ হয় না, দেখা যায় যে হাওয়া শুধু। কেন হঠাৎ 6 মাস মেয়াদি কোর্স হলে কি ভালো হতো নাকি? 1 বছর মেয়াদি হলে ভালো হতো? না, জিনিসটা বলতেছি হচ্ছে যে কি আসলে যে আমি বলি আপনাকে, জিনিসটা হচ্ছে কি যে 4 মাস মেয়াদি কিন্তু করা যায়। হ্যাঁ, এখন 4 মাস মেয়াদি আমরা এটা উল্লেখ করি এই জন্য, কারণ হচ্ছে যে আপনার এটা 4 মাস মেয়াদি যদি ফুল একদম যদি টেকনিক্যালি সাউন্ড থাকে তার জন্য কমপ্লিটলি 4 মাস মেয়াদিকে আমরা ফোকাস দিই। বাট যখনই দেখি যে আমাদের যারা নতুন করে দেখতেছে তাদের মধ্যে একটু কনফিউশন লাগতেছে, তাদের মধ্যে একটু লাগতেছে, তখনই হচ্ছে কি আমরা দেখা যাচ্ছে কি একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাস নেই, বা 2টা ক্লাসের জায়গায় আমরা 3টা ক্লাস নেই, এরকম নিয়ে যাতে অ্যাটলিস্ট মানে কনফিউশন যেন মানে ক্রিয়েট না হয়, বা কনফিউশন নিয়ে যেন আপনারা বাড়ি না যান, ব্যাপারটা হচ্ছে এরকম থাকে আর কি। তারপরেও অনেক টেকনিক্যাল বিষয় আছে, একদম ফুললিও অনলাইনে এভাবে বোঝানো সম্ভব না, আপনারা স্টাডি করেও বুঝতে পারবেন। তো ওইভাবে অ্যাটলিস্ট করে ভিডিওগুলোকে তৈরি করা, এই জন্য দেখা যাচ্ছে কি যে অনেক সময় 4 মাস আমাদের বেড়ে 5 মাস অনেক সময় হয়। সেটা ওটা তো মানে ভালোই যে আরো বেশি সময় লাগুক, আমিও তো চাই একটু সময় লাগাই দেন। বলতেছিলাম যে আমার কাছে এই কোর্সটা মানে 4 মাসের কথাই বলছিল, তো এটা 4 মাস তো যথেষ্ট না। হম যেমন এটাই আমি বলতেছিলাম যে 4 মাস যথেষ্ট না, হম 6 মাস। 6 মাস হলে ভালো হয় এমনি না? তো আমি আহ, গতকালকের মনে হয় আপনার দিকটা দেখেছি, মানে হুম ক্লাস মডিউলটা দেখেছি, তো ওখানে দেখলাম যে আমাদের মনে হয় মূল ক্লাস হচ্ছে 12টা আর বাকি এক্সট্রা ক্লাস হচ্ছে 8টা।
তো হুম 12টায় 8টা ক্লাস, 32টা 30টা ক্লাসের ক্লাস হয়েছে মূলত 12টা, এখন 18টা বাকি আছে। তো 12টায় হ্যাঁ যদি 8টা এক্সট্রা ক্লাস আসে তাহলে তো সামনে আরো তো কিছু মনে হয় এরকম বাড়বে। তো অগাস্টে তো আমাদের শুরু হয়েছে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। হুম হ্যাঁ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস শেষ। 3 মাসে আমাদের 12টা ক্লাস হয়েছে, যেখানে 3 আর 3 6 না 3 আর 24টা ক্লাস হওয়ার কথা, কিন্তু হুম হুম সেখানে হয়েছে 12টা। তাহলে 12টা। বোঝা গেল যে এটা 6 মাসেও শেষ, মানে কমপক্ষে 6 মাস লাগবে। আচ্ছা দেখা যাক দেখা তার যাক। উপর সামনে তো আরো ভয়াবহ কি কি টপিক আছে না আছে কে জানে। স্যার তো সেদিনকে বলছিল আমাদের উপর বোম বোম ড্রপ করা কেবল শুরু করছে। হ্যাঁ এটা কিন্তু সত্য কথা। স্যারই বলতে যে আসলে ভবিষ্যতে আরো কঠিন টপিক আছে কিনা। হ্যাঁ, সৌরভ ভাই সেদিনকে বলছিল না যে প্রথম দিক দিয়ে তো মনে হয়েছিল যে সপ্তাহে 2টা ক্লাস মাত্র, এটা কোনো ব্যাপার হলো। তো আমার কাছে ওই সময় কঠিন মনে হইতেছিল, এখন স্যার কি অবস্থা বুঝেন তো, আমি তো মনে হয় আপনাদেরকে আমি এই কোর্স চলাকালীন অবস্থায় আমি আরো কিছু হচ্ছে অনলাইন কিছু চ্যালেঞ্জ টাইপের কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে হয়তো বা আপনারা কাজগুলো করতে করতে আপনারা একটা ভালো একটা ইয়া পাবেন আর কি। হ্যাঁ মানে এক্সপিরিয়েন্স পাবেন প্লাস শেখার উপদ্রব হবে। আপনাদেরকে লিনাক্স বেস কোনো সিটিএফ আমি শেয়ার করেছিলাম অনলাইন, যে লিনাক্স সম্ভবত একদিনকে করছিলেন শেয়ার। শেয়ার করছিলাম মনে হয়, ওভার দ্য ওয়্যার নামে কোনো কিছু শেয়ার করেছিলাম। ওটাও মনে হয় করছিলেন, আসলে এগুলো প্র্যাকটিস করতে করতে ওগুলো কথা ভুলে গেছি। হ্যাঁ এটা একটু প্র্যাকটিস করবেন, কারণ আপনারা কোর্স করতে করতে যদি ওগুলা করেন তাহলে আপনাদের বেসটা আর ফান্ডামেন্টালটি কিন্তু আরো ভালো স্ট্রং হয়ে যাবে। আমরা তো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে ডিরেকশন দিয়ে আগে যাওয়াটা, গাইডলাইন দিয়ে আগে নিয়ে যাওয়াটা, বাট হাঁটতে কিন্তু আপনাদেরকেই হবে। জি তো স্যার, অবশ্যই। অবশ্যই স্যার। আচ্ছা তো কোথায় গেল? টেস্টিং টেস্টিং রিপোর্ট। আচ্ছা দেখি কে কে আছে। ওয়ালি ইরফান খান তো কথা বলেছিলাম, আবু বকর সিদ্দিক আবির কি আছি? ভাইয়া রেকর্ডিং অফ করে নিন, ক্লাস শেষ হয়ে থাকে। হ্যাঁ বুঝি নাই, ও রেকর্ডিং অফ করে নিব? যে